বাসায় ফিরতে আজকে ঈশান এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে সেটা কখনো ভাবতেও পারেনি। বাসার সদর দরজা দিয়ে বাসায় প্রবেশ করতেই বুঝতে পারল ডাইনিংয়ে কিছু অচেনা লোকজন বসে আছে। লোকগুলোর সামনে আবার বসে আছে ইশরাত আপু। এমন কিছু দেখেই ঈশান বুঝতে পারছে এরা পাত্রপক্ষ, আর ইশরাতকে আজকে দেখতে এসেছে। বাসার সবাই সবটা অবগত থাকার পরেও মেয়েটাকে কিনা শেষ পর্যন্ত পাত্রপক্ষের সামনে বসানো হলো। ঈশান ফ্যালফ্যাল করে কিছুক্ষণ শূন্য দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ঈশান যেন এই বাসাতে অচেনা কেউ, তাই হয়তো মেয়েটা একবারের জন্য ওর দিকে ফিরল না। অন্যদিকে আব্বু আম্মু ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে রইল। এই বুঝি ঈশান সবার সামনে সিনক্রেট করে বসে। তার একমাত্র কারণ হচ্ছে ঈশান সেই ছোটবেলা থেকে ইশরাতকে চোখে হারায়। ছেলেটা বোঝার বয়স হবার পর থেকেই বলে যাচ্ছে ওকে ভালোবাসে আর ইশরাতকেই বিয়ে করবে। মজার ছলে হোক আর যেমন করেই হোক, ঈশান সবসময় এটা বাসার সবাইকে বোঝানোর চেষ্টা করেছে। আব্বু আম্মু চাচু চাচি আম্মু এমনকি ইশরাতও বিষয়টা জানে। তাহলে কি করে পারলো মেয়েটাকে পাত্রপক্ষের সামনে বসাতে? আর ইশরাতই বা কেমন করে এমনটা করতে পারলো? সবাইকে আজকে ঈশানের অচেনা মনে হচ্ছে। না হলে একবারও ওর কথাটা কেউ ভাবলো না। ঈশান ইশরাতের মুখের দিকে চেয়ে রইল। মেয়েটা একটা বারের জন্য ওর দিকে ফিরল না। এসে থেকে দেখছি সামনের দিকে তাকিয়ে আছে। সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আছে হয়তো। এক মুহূর্তের জন্য ঈশানের মনে হতে লাগলো, তাহলে কি ইশরাত আপু ছেলেটাকে পছন্দ করেছে? তাই ওর কথা একটাবার ভাবেনি। মাথায় হাজারটা প্রশ্নের ভিড়। ঈশান আর সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল। তারপর রুমের দরজাটা সজোরে লাগিয়ে দিতেই বিকট একটা আওয়াজ হলো। নিচে থাকা সবাই সেদিকে কান পাতলো। এবার ঈশানের আম্মু তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে ঈশানের রুমের দিকে আসলো। ছেলেটা ততক্ষণে হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এবার আম্মু এসে ঈশানকে ডাকাডাকি করতে লাগলো। ঈশান, আব্বু, কি হয়েছে? দরজা খোলো। এরকম পাগলামি করছো কেন বলো আমাকে? ঈশান কোনো কথা বলল না। বেড সাইডে টি টেবিলের ওপর থাকা ফুলদানিটা নিয়ে ফ্লোরে আছাড় মারতেই এবার নিচে থাকা আব্বু বিষয়টা বুঝতে পেরে সেও উপরে রুমের সামনে আসলো। ঈশানকে শত ডাকাডাকি করেও যখন দরজা খোলো না, তখন আম্মু গিয়ে রুম থেকে ডুপ্লিকেট চাবিটা এনে রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আব্বু দৌড়ে এসে ঈশানকে আটকে দিতে গেলেই ও বলতে লাগলো, সবকিছু চোখের সামনে থেকে দেখার পরও তোমাদের কি করে সাহস হলো ইসরাত আপুকে অন্য ছেলের সামনে বসানোর? তোমাদের কি আমার কথাটা একবার মনে পড়েনি, নাকি সবাই সবটা ভুলে গেছো? ঈশান বাসা ভর্তি মেহমান, তারপর আবার পাত্রপক্ষ ইসরাতকে দেখতে এসেছে। এমন একটা সময় কোন সাহসে তুমি সিন ক্রিয়েট করছো? দিন দিন তুমি বেয়াদব হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি বেয়াদব। তোমরা আমার কোনো কথা রাখোনি। আমি ইসরাতকে পছন্দ করি, কতটা ভালোবাসি সেটা জানার পরও কি করে পারলে ওকে অন্য কারোর সামনে বসাতে? তোমাদের কি একটা বলে মনে হলো না আমি কষ্ট পাবো ও অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে? আর ইসরাত আপু কি করে পারলো আমার ভালোবাসাটাকে উপেক্ষা করতে? আপু একটা বার ভাবিনি ও যদি অন্য কারো হয়ে যায় তাহলে এই পাগলটার কি হবে? তাহলে আমাকে এত কেয়ার করতো, সবসময় এত কাছে রাখতো কি আজকের এই দিনটা দেখার জন্যই? এর জন্য কি আমাকে এতদিন ধরে আশ্বাস দিয়েছে? আশ্বাস দিয়েছে মানে? ইসরাত তোমাকে কখনো বলেছে ও তোমাকে ভালোবাসে? না, বলেনি। কিন্তু তার মানে এই না যে সব কথা মুখে বলে দিতে হবে। তাহলে এত কেয়ারিং, এত আদর, এত ভালোবাসা কিসের জন্য দেখাতো? এগুলো কি লোক দেখানোর জন্য ছিল? তাহলে আমাকে আগেই বলে দিত, আমি ওর থেকে দূরে সরে থাকতাম। আজকের এই দিনের জন্য কি আমাকে এতদিন ধরে ও একটু একটু করে ভালোবাসতে শিখিয়েছে? ও সত্যি কি এটাই ছিল যে এতদিন ও আমার সাথে নাটক করেছে? তাতে যেন আমার পাগলামিটা অন্তত বন্ধ থাকে। খুব বেশি কি দরকার ছিল এমন একটা নাটক করে আমাকে ওর প্রতি দুর্বল করার? আগেই বলে দিতে পারতো আমাকে ভালোবাসে না। তাহলে কি আমি জোর করতাম আমাকে ভালোবাসতে? এখন কি করে থাকবো আমি? তোমরা একটাবার ভাবতে পারলে না ইসরাতকে ছাড়া থাকাটা আমার পক্ষে কল্পনা করা সম্ভব না? ঈশান, আমার কথা শোনো। আব্বু, তুমি জেদ করো না, যা বলার পরে বলো। বাসা ভর্তি মেহমান, মেহমানরা চলে যাক, তারপর না হয়। আমার কথা তোমাদের একবারও কানে যাচ্ছে না? তোমরা মেহমানের কথা ভেবে আমাকে ধমকাচ্ছ। আমাকে চুপ করে দিলেই সবটা শেষ হয়ে যাবে? তোমরা কি ভেবেছ আমি এর শেষ থেকে ছাড়বো? আব্বু, তুমি ইসরাতের থেকে জুনিয়র। তুমি এটা বুঝতে পারছো না? ওর সাথে তোমার সম্পর্ক কখনো সম্ভব না। এটা কেউই মেনে নেবে না। কেন সম্ভব না? আমি ওকে কতটুকু ভালোবাসি চাচি আম্মু, চাচুকে জানতো? তাহলে কি করে পারলে তোমরা আমাকে সবটা জেনেও কষ্ট দিতে? একবার তোদের বিবেকে বাঁধলো না এসব করতে? ভুলেও কি মনে হলো না ওর বিয়েটা অন্য কোথাও ঠিক করলে
আমি কতটা কষ্ট পাবো? ঈশান, আমার কথা শোনো। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমাদের সব কথা শুনেছি। তোমাদের কথা শুনতে শুনতে আজকে এই পর্যন্ত। তোমরা যখন যা বলেছো, যেটা বলেছো সেটাই শুনেছে। যতবার বলেছো ওকে পেতে হলে আমাকে পাগলামিটা থামাতে হবে, আমি ততবার নিজ থেকে চুপ হয়ে গেছিলাম, কখনো কিচ্ছু বলিনি। শেষে তোমরা আমাকে এতদিন চুপ করিয়ে রেখে শেষ ওর বিয়েটা অন্য কোথাও দিচ্ছ। এর শেষ আমি দেখে ছাড়বো। তোমরা কি করে আমাকে আটকাও আর ও কি করে অন্য কোথাও বিয়ে করে সেটাও আমি দেখে নেব। ছেলের কথাতে আব্বু আম্মু আগাম বিপদের আভাস পেলেও কিছু বলতে পারল না। এই পাগল ছেলে এখন কি অনাচার করবে ভাবতেই পারছে না। ওনাদের ধারণা ভুল করে দিয়ে ঈশান বাইরে গেল না, তবে ওয়াশরুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। ছেলেটা বেশ কিছুক্ষণের জন্য ভিজল। আব্বু আম্মু অনেক ডাকাডাকি করেও ওকে বাইরে আনতে পারল না। আব্বু আম্মু বেরিয়ে যেতেই ঈশান রুমে আসে। অন্যদিকে কি কথা হচ্ছে কিংবা কি হয়েছে ঈশান কিছুই জানে না। ছেলেটা বাইরে আসলো। ইসরাত রুমের দিকে যেতে নিলে তখন দেখে মেয়েটা রুম থেকে বের হচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ইসরাতের একটা হাত ধরলো। অবাক চোখে মেয়েটা ওর দিকে তাকালো। সবাই ঈশানের সাথে যেন এমন বিহেভ করছে তাতে কেউ এসব জানতো না। ঈশান ইসরাতকে টানতে টানতে ওর রুমের দিকে নিয়ে যেতে লাগলো। ইসরাত তখন ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, ঈশান, এরকম করে করছিস আমার সাথে? হাত ছাড় আমার। আমি তোর বড় আপু। তুই আমার সাথে এরকম মিসবিহেভ করতে পারিস না। আমি এসব আপুকে বলতে বাধ্য হব। ঈশান কোনো কথা শুনল না। ইশরাতকে টানতে টানতে রুমে এনে দরজাটা লাগিয়ে দিল। ঈশানের এমন লাল হয়ে থাকা চোখগুলো দেখে ইশরাত ভয় পেয়ে গেল, কারণ মেয়েটা ঈশানের রাগ সম্পর্কে জানে। ঈশান ওর থেকে বয়সে জুনিয়র হলেও ছেলেটা যেন একদম রাগের জন্যই জন্মেছে। এবার ঈশান ইশরাতের দিকে রাগী চোখে তাকিয়ে কড়া কণ্ঠে বলতে লাগলো, আর কি করতে বাকি রেখেছ? তোমার কি একটু বিবেক বাড়লো না ওই ছেলেটার সামনে গিয়ে বসতে? তুমি অন্য কারো হওয়ার চেষ্টা করলে, অন্য কাউকে ভালোবাসলে, কিংবা বিয়েতে মতামত দিলে, তাতে আমি কত কষ্ট পাবো। তোমার কি করে সাহস হলো অন্য কারোর সামনে গিয়ে বসার? ইশরাত যেন ঈশানের কথাতে অবাক হয়ে গেল। ইশরাত এমন একটা ভান করলো যেন কিছুই জানে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি সেটা তুমি জানতে না? এত কাছে থাকার পরও তোমাকে সবটা মুখে বলে দিতে হবে? তুমি তো এটুকু বুঝতে পারতে আছে আমি তোমাকে পছন্দ করি। তাহলে কেন এরকম একটা কাজ করলে? কি করে সাহস হলো তোমার অন্য কারো সামনে বসার? তুমি একটা বার আমার কথা ভাবলে না? আজও তুই আমাকে ভালোবাসিস সেটা বলেছিস কখনো? আমি ভালোবাসি সেটা বলেছি? কখনো তো বলিনি। তাছাড়া তুই আমার চাচাতো ভাই। এমন করে কথা বলছিস যেন মনে হচ্ছে আমি তোর গার্লফ্রেন্ড। এত কিছুর পরেও পারলাম না। এতভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপরও তুমি আমার আকাশ পরিমাণ ভালোবাসাটা দেখতে পেলে না। সব কথা তোমাকে মুখে বলে দিতে হতো। আজকে এই মুহূর্তে এমনভাবে কথা বলছো যেন আমাকে চিনতেই পারছো না। সবাই বাসার সবাই পর্যন্ত জানে আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। আর তুমি কেন বলছো আমি তোমার চাচাতো ভাই? এখন তোমার মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না? ওই ছেলেটাকে তোমার পছন্দ, তাই না? সত্যি করে বলো, ওই ছেলেকে তুমি আগে থেকে চিনতে? তুমি কি পছন্দ করো? ইশরাত কোনো কথা বলল না, চুপ করে রইল। ঈশান ওর দু হাত দেয়ালে চেপে ধরে বলতে লাগলো, চুপ করে থাকবে না? তুমি যত চুপ করে থাকবে তত কিন্তু আমার রাগের চেহারাটা দেখতে পাবে। আর তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম, তারপর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছ। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। ছাড় আমাকে। আমার লাগছে। আমি এক্ষুনি চাচ্চুকে আব্বুকে বলতে বাধ্য হব, বলে দিলাম। কি করবে ওরা? মারবে আমাকে? বাসা থেকে বের করে দিবে? আর তুমি যে আমাকে ভেতর থেকে ভেঙে চড়ে দিয়েছ সেটাকে একটাবার বুঝতে পারলে না? একটা বার কি তোমার মনে হলো না তুমি অন্য কোথাও বিয়েতে রাজি হলে আমি কতটা কষ্ট পাবো? ঈশান, আমি তোকে ভালোবাসি না। আর ভালোবাসবই বা কী করে? তোর প্রতি ওরকম কোনো ফিলিংস আমার নেই। আমি তোকে ঠকাতে চাই না। আমি তোকে মিথ্যে বলিনি, আর কখনো আশ্বাসও দিইনি আমি তোকে ভালোবাসি। ঈশানের চোখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠল। ছেলেটা ইশরাতের হাত দুটো ছেড়ে দিল, তারপর ওর মুখের পাশে হাত রেখে বলল, তাহলে এতদিনে এত ভালোবাসা, এত কেয়ারিং, এগুলো কি ছিল? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই? তুমি বিয়ে করে নিলে আমি কষ্ট পাবো, ভেতর থেকে শেষ হয়ে যাব। আমার কিছু হয়ে গেলেও তোমার কিচ্ছু যে আসে না। তুমি এত সহজে এই ছেলেকে পছন্দ করে নিলে, প্রথমবার দেখি তাকে বিয়ের জন্য রাজি হয়ে গেলে। একটা বার তোমার মাথায় আসলো না ঈশানের কি হবে, কি করে থাকবে ও তোমাকে ছাড়া?
মেয়েটা কোনো কথা বলতে পারল না। ঈশান ওর চোখের দিকে তাকিয়ে এবার চোখ দুটো বন্ধ করে নিল। ছেলেটার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইশরাত সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশান আবার বলতে লাগলো, আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, আর তুমি আমাকে রাস্তার পাগল ভাবলে। দিন শেষে তোমার এত এত ভালোবাসা আমার জন্য অভিনয় ছিল, আর আমি সেটা বুঝতে পারলাম না। যদি ভালোই না বাসবে, যদি এতই তোমার সমস্যা, আমি জুনিয়র বলে তাহলে এত কাছে আসার কি দরকার ছিল? আর খুব কি বেশি প্রয়োজন ছিল আমার সাথে এরকম করার? আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম একটা কাজ করবে? আমি ভাবতেও পারিনি। আজকের পর থেকে আমি ভুলে যাব তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল, আর আমি তোমাকে না অন্য কিছু ভেবেছিলাম। দিন শেষে যদি অন্য কাউকে ভালোবাসো না, তাহলে তুমি এই কষ্টটা ফিরে পাবে। তবে আমি চাই আমার সাথে যে ভালোটা তুমি করলে, তোমার সাথেও যেন ঠিক সেই ভালোটাই হয়। তাতে তুমি বুঝতে পারবে আমি এখন এই মুহূর্তে ঠিক কতটুকু কষ্ট পেলাম। এর মাঝে আব্বু আম্মু চাচি আম্মু আর চাচুর ডাকাডাকির রোল পড়ে গেল বাইরে থেকে। ঈশান অবাক হয়ে কিছুক্ষণ ইশরাতের দিকে চেয়ে রইল। আজকে এই মেয়েটাকে বড্ড অচেনা মনে হচ্ছে। ঈশান মেয়েটাকে একটা সময় ছেড়ে দিতেই ও গিয়ে দরজাটা খুলে দিল। ঈশান দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে রইল। আব্বু এসে ঈশানের শার্টের কলার ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে গেল। তারপর ওর রুমে নিয়ে গিয়ে কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো মারল। আব্বুর রাগটা না মেটা পর্যন্ত ছেলের গায়ে আঘাত করল। ঈশান একটা টু শব্দও করল না, তাতেও কোনো আফসোস ছিল না। কিন্তু বাসার সবাই তারও শেষে কিনা সবটা জানার পরও এমন একটা কাজ করল। ঈশান জানে না ইসরাত কেন এরকম একটা কাজ করল, তবে এইটুকু বুঝতে পারছে যে মেয়েটা ওকে আর যাই হোক পছন্দ করে না। ইসরাত এই ছেলেটাকে হয়তো আগে থেকেই চিনত, না হলে ওদের মাঝে সম্পর্ক ছিল। ইসরাতের বিয়েটা যে পারিবারিকভাবে হচ্ছে ঈশানের সেটা নিয়েও সন্দেহ আছে। ঈশান চুপচাপ বেডে পড়ে মার খেতে লাগলো। আব্বু 15 মিনিট যাবৎ ওকে ইচ্ছে মতো মেরেছে, তারপরও ছেলেটা একটা কথাও বলল না। আব্বু শৈলের এতগুলো আঘাতগুলোর কাছে তাতেও যেন কিছুই হলো না। আব্বু চলে যাবার সময় শুধু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, এই বিয়েতে কোনো বাধা দিবি না, না হলে আমি ভুলে যাব আমার কোনো ছেলে নেই। আম্মু অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করেও আব্বুকে দরজা খোলাতে পারেনি, আর ঈশানও চেষ্টা করেনি আব্বুকে আটকাতে। ও চেয়েছে আব্বু যত পারুক আঘাত করুক। বুকের ভেতরে যে ক্ষতের আজকে সৃষ্টি হলো, সেটার কাছে এই আঘাতটা যেন কিছুই নয়। আপনারা হয়তো বুঝতে পারছেন, ইশরাত আর ঈশান চাচাতো ভাই বোন। জয়েন্ট ফ্যামিলিতে থাকায় দুজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। ইশরাত ঈশানের থেকে 2 বছরের বড় হলেও কখনো সেটা ওদের পাশাপাশি দাঁড়ালে বোঝা যেত না। তবে ঈশান ইশরাতের প্রতি অনেক বেশি দুর্বল ছিল। ছেলেটা ওকে ভালোবাসতো, তাই সব সময় কাছে আসার চেষ্টা করত, সব সময় আশেপাশে ঘুরঘুর করত। ইশরাত বিষয়টা জানতো। এত কেয়ারিং আর এত ভালোবাসা ইশরাতে ঈশানের প্রতি ছিল, তাতে যে কেউ বলবে ওদের মাঝে সম্পর্ক আছে। মেয়েটাও ওকে ছাড়া যেন কিছুই বুঝতো না। আর আজকে এই মেয়েটাই কিনা অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো ভাবলে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আব্বু চলে যেতেই আম্মু এসে ঈশানকে ধরে কাঁদতে আরম্ভ করলো। ঈশান কোনো কথা বলছে না, আগের মতোই উপর হয়ে বেরিয়ে পড়ে আছে। আম্মু ওর শার্টটা জোর করে খুলে দেওয়ার চেষ্টা করলে ঈশান কোনো বাধা দিল না। পুরো শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। ছেলের পাশে বসে আম্মু আর্তনাদ করতে লাগলো। কিছুক্ষণ বাদে আম্মু গায়ে কিছু একটা লাগিয়ে দিল। ঈশান বুঝতে পারলেও কিছু বলল না। ঈশান আর চোখে খেয়াল করল ওর বোন রোমের এক সাইডে এসে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। তারপরও ঈশান ওকে কাছে ডাকলো না। অন্যদিন হলে কাছে ডাকতো, ছোট বোনের কান্নাকাটি দেখতে পারে না, তাই হয়তো ওকে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেত মাথার মধ্যে। কিন্তু পাগলিটাকে আজকে একটা বারের জন্য কাছে টানলো না। আজকে বুকের মধ্যে যে ব্যথাটা খুব বেশি হচ্ছে। একটু বাদে ঈশান খেয়াল করলো ইশরাতের ছোট বোনটা এসেও দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স 14 বা 15 হবে। পিচ্ছি মেয়েটা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান চোখ জোড়া বন্ধ করে রাখলো। তবে একটা বিষয় বেশ ভালোভাবেই খেয়াল করলো, ইশরাতের আব্বু আম্মু কিংবা ইশরাত কেউ এলো না। আব্বু এরকম একটা কাণ্ড ঘটালো, তারপর ওদের যেন তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। পরদিন ঘুম ভাঙতেই বুঝতে পারলো ও বেডে শুয়ে আছে। শরীরে প্রচুর পরিমাণে ব্যথা, আর মাথায় কেউ জলপট্টি দিচ্ছে। আম্মু পাশে বসে আছে, রুমের মধ্যে আর অন্য কেউ নেই। ঈশান আবারও চোখজোড়া বন্ধ করে নিল। এবার আম্মু কান্নাকাটি করেই বলতে লাগলো, বারবার বললাম পাগলামি করো না।
আর যেটা হয় না সেটা নিয়ে শুধু শুধু জোর জবরদস্তি করে শেষে আব্বুরাতে মার খেলে। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে তুমি আমাদের কলিজার টুকরো। তুমি আর তোমার বোন ছাড়া আমাদের কে আছে বলো? এরকম পাগলামি করলে আমরা কি করে ভালো থাকবো আব্বু? ঈশান তারপরেও কোনো কথা বলল না। কথা বলার ভাষাটাই যে হারিয়ে গেছে। আম্মু ছেলের কপালে জলপট্টি দিচ্ছে আর কেঁদেই চলেছে। ঈশানের এখন শুধু মনে হচ্ছে যেহেতু ইশরাত চায় না ওর সাথে সম্পর্কটা হোক, কিংবা নিজে থেকেই সবটা অস্বীকার করেছে, তাহলে ইশরাত এই বিয়েতে রাজি। যে মেয়েটার জন্য এত কিছু, সেই সবটা শেষ করে দিল। তাই ঈশান বলতে লাগলো, ঠিকই বলেছ, আমি পাগল। না না, আজকে থেকে আমি আর পাগলামি করব না। অন্তত এই মেয়েটার বিয়ে হওয়া অব্দি তো নাই। আমি বুঝে গেছে ও কি চায়। আমাকে আশ্বাস দিয়ে ভালোবাসতে শিখিয়ে দূরে সরে যেতে চাইছে তো যেতে দাও। আমি ওর বিয়ের মধ্যে কোনো বাধা হব না। তুমি যদি বলো আমি এখান থেকে চলে যাব, তারপর দেখো আমি আর একটা কথাও বলবো না। ঈশানের সেদিনের বলা কথাগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করলো। পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু পর্যন্ত শুরু হয়ে গেল। তারপরও একটা টু শব্দ করলো না। ছেলেটা সকালে বাসা থেকে বের হয় আর ফিরে একদম রাতে। আর যত রাত করে ফিরবে তত তাড়াতাড়ি যেন ওর লাইফ থেকে ইশরাত নামক কালো অধ্যায়টা মুছে যাবে। ঈশান আর ওই মেয়েটার মুখটা পর্যন্ত দেখতে চায় না, যে কিনা এত কাছে এসেছিল, ভালোবাসতে শিখিয়েছিল, আর এখন নিজেই দূরে সরে যাচ্ছে। মানুষের মনে এতটা পাথর কেন? কাউকে ভালোবাসতে না পারলেও তার সাথে অন্তত ভালোবাসার অভিনয়টা করবে না। কারণ জানেন তো, প্রকৃতি সবকিছু হিসাবটা কড়াই গন্ডাই বুঝিয়ে দেয়। কে জানে, আজ যার কষ্টে হাসলেন, কাল তার হাসিতে আপনাকে কাঁদতে হবে না। একটাবার কি অন্তত মেয়েটার ঈশানের কথা মনে হয়নি যে ওর বিয়ে হয়ে গেলে কিংবা ওকে এরকম অবস্থায় ফেলে রেখে গেলে ছেলেটার কী অবস্থা হবে? ছেলেটা এই কয়েকটা দিনই পুরো এলোমেলো হয়ে গেছে। ঈশানের জায়গায় যদি কোনো মেয়ে হতো তাহলে নির্ঘাত এতদিনে সুইসাইড করে নিত। চোখের সামনে থেকে কেউ এরকম কিছু দেখলে নিজে কি করেই বা ঠিক রাখবে? আর ইসরাতই বা সবটা জেনে বুঝে কি করে করতে পারলো এমন অভিনয়টা দিনের পর দিন করতে? মেয়েটা ঈশানের এমন পাগলামি দেখেও কি বুঝতে পারেনি ঈশান ওকে ঠিক কতটা ভালোবাসে? ইশরাতের বিয়ে ঠিক হওয়ার পর থেকে যেন ও পুরো চেঞ্জ হয়ে গেছে। ঈশানের সাথে কথা বলা তো দূরে থাক, মুখোমুখি দেখা হলেও কথা বলে না। ঈশান গত কয়েকদিনে নিজের অভ্যাসগত কাজগুলো পাল্টে ফেলেছে। আর এটার কারণ হচ্ছে একমাত্র ইশরাত। এখন আর খাবার টেবিলে একসাথে খাবার খেতে যায় না, খাবারটা রুমে খায়। কারো সাথেও তেমন কথা বলে না। এর মধ্যে বিয়ের আয়োজন আর আনুষ্ঠানিকতার জন্য বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু ঈশান তাতেও কোনো প্রকার বাধা বিপত্তি ঘটায়নি। চুপচাপ শুধু সব দেখে যাচ্ছে, কিন্তু বুকের ভেতর থেকে যেসব জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এসব কথা না কাউকে বলতে পারছে আর না কাউকে বোঝাতে পারছে। আজকাল বন্ধুদের সাথে সারাক্ষণ আড্ডার নামে বাইরে থাকে, সকালে বের হয়ে রাতে করে বাসায় ফেরে। এর মাঝে বাসায় কি হয়েছে না হয়েছে সেটা জানার আগ্রহটাও দেখায়নি। ওই দিনের পর ঈশান আর ইশরাতের সাথে একটা বারের জন্য কথা বলেনি, আর কিছু জানতেও চায়নি কেন মেয়েটা এরকম করলো। তবে এটুকু বুঝে গেছে যে বিয়েতে ওর মতামত আছে, আর আব্বু আম্মু চায় না যে ওদের মাঝে সম্পর্কটা হোক, কিংবা ইশরাত ওদের বাসাতেই থাকুক। সবার মতামতে বিয়েটা হচ্ছে, আর ঈশানও চুপচাপ সবটা দেখে গেল। বিয়ের দিন ঈশান সকালে বেরিয়েছে আর সারা রাত বাইরে ছিল। পরদিন প্রায় দুপুরের দিকে, তাও এলোমেলো অগোছালো অবস্থায়, কিছু তো একটা খেয়েছিল, যার জন্য ঢুলতে টুলতে বাসায় প্রবেশ করলো। সবাই ডাইনিংয়ে বসে আছে, কিন্তু একটা বারের জন্য ওকে অবস্থা দেখে কেউ জিজ্ঞেস করলো না কি হয়েছে। কাল ইশরাতের বিয়ের সময় ছেলেটা ছিল না। আব্বু আম্মু কিংবা বোনের হয়তো তাতে কিছু আসে যায়নি। ঈশান রুমে এসে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। শরীরে যেন বিন্দুমাত্র শক্তিটুকুও নেই। রুমে এসে কখন শুয়েছে, কখন ঘুম ভেঙেছে ছেলেটা জানে না। বাসা থেকে আজকে ইশরাতকে আনতে যাবে সেটা ঈশানের মাথাতে নেই। ঘুম যখন ভাঙলো তখন বিকেল হয়েছে। ঈশান আবারও বাসা থেকে বেরোনোর জন্য যখন ফ্রেশ হচ্ছিল, তখন বোন এসে রুমে দাঁড়িয়ে রইল। ঈশান একবার বোনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, তারপর পার্স আর ফোন দুটো পকেটে পুরে বাইকের চাবিটা নিয়ে যখনই বেরিয়ে যেতে নেবে, তখনই ঈশানের বোন বলতে লাগলো, ভাইয়া কোথায় যাচ্ছিস তুই? এই বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবো। কেন, তুই কিছু বলবি? না মানে আসলে আজকে ইসরাত আপুকে।
ইশরাতের কথা শোনার সাথে সাথেই ঈশান বোনের দিকে রাগি চোখে তাকাতেই বোনটা মাথা নিচু করে ফেলল। বোনের সাথে শৃঙ্খেট করে ফেলবে ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে ওর কাছে এসে তারপর মুখের একপাশে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, শোনো আপু, এসব কথা যেন তোর মুখে আর না শুনে। ভাইয়াকে যদি ভালোবেসে থাকিস আর যদি হারাতে না চাস, তাহলে এমন করে কথা বলবি না যে বিশ্বাসঘাতকের কথাটা আমি শুনতে চাই না। এসবের মধ্যে আমাকে জড়ানো কিংবা কোনো কথা বলার চেষ্টাও করবি না। আর যদি ভুলেও বলিস, তাহলে কাল তো বাসায় ফিরেছি, আজকের পর বাসায় আসতেও দেখবি না। না মানে আসলে বলছিলাম কি, তুমি তো কয়েকদিন যাবৎ বাসায় খাচ্ছ না, আর সকালবেলা এসে তো কখন ঘুমিয়েছো, তাই তোমাকে ডেকেও তুলিনি। আম্মু আর আমি ভাবছিলাম যে না খেয়ে আছো তাই। আমার এখন খিদে লাগে না রে বোন, তোদের ক্ষুধা লাগলে তোরা খেয়ে নে, আমার যখন ইচ্ছা হবে তখন আমি নিজে থেকে খেয়ে নেব। এর মাঝে আম্মু আসলো রুমে। কিছু বলতে যাবে তার আগেই ঈশান আম্মুর দিকে তাকালো। ছেলের এমন বেহাল দশা দেখেই আম্মু আর কিছু বলতে পারল না। অন্যদিকে ইশরাত ওর শ্বশুর বাড়ি থেকে ফিরল। এটা জামাইয়ের সাথে গাড়ি থেকে নামতেই ঈশান ততক্ষণে বাইক নিয়ে বেরিয়ে গেল। ইশরাত গাড়ি থেকে নামার সময় স্পষ্ট দেখতে পেল ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। ছেলেটার এমন এলোমেলো অগোছালো অবস্থা দেখেও মনে হলো এর জন্য ও দায়ী। মানুষ এমনি অন্যায় করেও যেন নিজেকে খুব বড় মনে করে। ইশরাত বাসার ভিতর এসে আম্মু আব্বুর সাথে কথা বলল, কিন্তু একটা বার চাচি আম্মুর সাথে কথাও বলল না। অথচ বিয়ের আগে এই মেয়েটার সাথে কথা না বললেই সে নিজেই এসে চাচি আম্মুকে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেত। ঈশানের আম্মু রান্না করা হয়ে গেলে উনি খাবার সার্ভ করে দিয়ে রুমে চলে গেলেন। ঈশানের আব্বু আম্মু কিংবা বোন কেউই রাতে খাবার খেলো না। ইশরাত এবার একটু অবাক হলো। তারপর ওদের কথা জিজ্ঞেস করলো, কিন্তু ইশরাতের আম্মু তেমন কিছু বলল না। ঈশান এত সহজে হাল ছেড়ে দেবে ইশরাত সেটা ভাবেও নি। উল্টো ভেবেছিল হয়তো ছেলেটা ওর বিয়েতে বাধা দেবে, নানাভাবে বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে, হয়তোবা সিন ক্রিয়েট করবে, আরও আরও কত পাগলামি করবে। কিন্তু না, ছেলেটা সবার ধারণা পাল্টে দিয়েছে। তার কিছুই করেনি, উল্টো এতটাই চুপচাপ হয়ে গেছে ছেলেটা, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ইশরাত রুমে হাজবেন্ডের সাথে বসে আছে। এর মাঝে ওর ছোট বোন ঈশিতা আসলো। ঈশিতাকে মন খারাপ করে থাকতে দেখে এবার ইশরাত ওর বোনকে ইশারায় ডাকতেই ঈশিতা এসে ওর পাশে বসলো। ইশরাতের জামাই কি যেন একটা ফোনে দেখছিল, তখন ইশরাত জিজ্ঞেস করলো, কিরে এরকম চুপ করে আছিস কেন? আর মুখটা আমার বাজার মতো করে রেখেছিস কেন? আপু চলে গেছে বলে? না, মন খারাপ করে থাকার কি আছে? আসলে বাসার কারো মন ভালো নেই। তুমি চলে গেলে, তার উপর আবার ঈশান ভাইয়া এমন এলোমেলো হয়ে ঘোরাফেরা করছে। চাচি আম্মু, ছোট আম্মু, সুইটি, ওরা সবাই মন খারাপ করে আছে। কেন? ওর আবার কি হবে? দিব্যি আছে, সবকিছু ঠিকঠাক আছে। সবকিছু জেনে শুনেও তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া ঠিক আছে? তুমি এরকম একটা কাজ করবে সেটা আমিও ভাবতে পারিনি। তুমি তো ইশরাতের জামাইয়ের দিকে তাকিয়ে ঈশিতা কথাটা আর বলতে পারল না। ইশরাতও জামাইয়ের দিকে তাকালো, লোকটার হেলদোল নেই। তারপর আবার ঈশানের কথা ভাবতেই মনে হলো ছেলেটা কিছু তো একটা করেছে যার জন্য আজ এরকম অবস্থা ওর। ইশরাত আম্মুর কাছে জিজ্ঞেস করেও তেমন কিছু জানতে পারল না। বিষয়টা সবাই কেমন যেন এড়িয়ে গেল। ইশরাত বুঝতে পারল ঈশানের আব্বু আম্মু কিংবা সুইটি কেউই তেমন করে কথা বলে না, ওরা বেশ শান্ত স্বভাবের হয়ে গেছে। ইশরাতের সাথে কেউ কথাই বলতো না। কয়েকটা দিন পর ইশরাত বাসা থেকে চলে গেল। তারপর কেটে গেছে প্রায় 1.5 বছর। এই 1.5 বছরে ইশরাত আর এ বাসায় আসেনি। বিজনেসের কাজের জন্য ওর হাজব্যান্ড ওকে নিয়ে বাইরেও গিয়েছিল। তারপর আবার হানিমুন, এসব মিলিয়ে আর বাসায় ফেরা হয়নি। 1.5 বছর পর যখন বাসায় আসলো, তাও সেদিন খুশির খবর নিয়ে আসলো ইশরাত। কিন্তু বাসায় যখন আসলো, দেখলো শুধু ওর ফ্যামিলিটাই আছে এই বাসাতে। বিয়ে ঠিক হবার পর থেকে ওদের এই বাসাতেই যে আরও কিছু মানুষ থাকতো সেটা ইশরাত ভুলেই গিয়েছিল। মেয়েটা ভেবেছিল ওদের থেকে দূরে থাকার চেষ্টা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইশরাত এসে যখনই ঈশানের পরিবারের কাউকেই পেল না, তখন বিষয়টা এড়িয়েই আম্মুর সাথে কথা বলল। সবাই অনেক খুশি হয়েছে, কিন্তু ইশরাত কেন জানি অনেকক্ষণ যাবৎ কথাগুলো বলার চেষ্টা করে বলতে পারছে না। ইশরাতের আম্মু কিছু একটার জন্য নিচে গেল, তখন ঈশিতা এসে ওর পাশে বসলো। ইশরাতকে আজকে ওর হাজবেন্ড গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সাথে কেউ আসেনি। ইশরাত বসে রইল চুপ করে। ঈশিতা ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে যখনই রুম থেকে বের হতে যাবে, ইশরাত বলতে লাগলো, কিরে এইভাবে মুখ গোমরা করে রেখেছিস কেন? আর ছোট চাচু চাচি
আম্মু সুইটি কাউকে তো দেখছি না। কি হয়েছে? ওরা কোথায় গেছে রে? বেড়াতে গেছে নাকি? ঈশিতা কেমন করে যেন ইশরাতের দিকে তাকালো, কিছু বলতে গিয়েও পারল না। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ইশরাত আবারও বিষয়টা যখন জিজ্ঞেস করতে যাবে তখন ঈশিতা বলতে লাগলো, মানুষকে কষ্ট দিতে না বেশি কিছু লাগে না, তার বিশ্বাসটা ভেঙে দিলেই হয়। যেমন তুমি ভেঙে দিলে। তারপরেও ছেলেটা এলোমেলো হয়ে গেল। চাচি আম্মু চাচু সুইটি কেউই আমাদের সাথে তেমন কথা বলতো না। ওদের চলে যাওয়ার জন্য কি এটাই যথেষ্ট ছিল না? আপু, একটাবার বলবে আমায়? ঈশিতা চুপ করে রইল। মুখটা কেমন কালো হয়ে গেল মেয়েটার। ইশরাত ছোট বোনের কথা শুনে আর কিছু বলতে পারল না। ঈশিতা চলে যেতে গিয়েও আবার ফিরে আসলো, বলতে লাগলো, চাচুর পরিবারের সাথে যে বিহেভটা তুমি করেছো, তাতে শুধু দুই পরিবার আলাদা হয়নি, দুই পরিবারের সম্পর্কটাও তুমি নষ্ট করে দিয়েছো। তাদের আশা আকাঙ্ক্ষা সবটা ভেঙে দিয়েছো তুমি। সবাই চুপ করেছিল, ভেবেছিল শেষ পর্যন্ত তুমি অন্তত বিয়েটা করবে না। আর তুমি সেই নির্দ্বিধায় বিয়েটা করে নিলে। ভাবলে সবকিছু তোমার মন মতো হবে। আমরা যখন যেটা চাই তখন সেটা হয় না আপু। ভেবেছিলে তুমি বিয়েটা করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আজ সেটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এত সহজে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কি সব এত সহজে শেষ হয়ে যায় আপু? ঈশিতা কথাগুলো বলে ধপ করে বিছানায় বসে পড়ল। তারপর চোখজোড়া মুছে নিয়ে আবারও বলতে শুরু করলো, তুমি সেদিন ওরকম করে বিয়েতে রাজি হয়ে গেলে, তারপর থেকেই ভাইয়া কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। সব সময় বাইরে কাটানোটা, তার অতিরিক্ত এদিক ওদিক ঘোরাফেরা করাটা, এগুলো যেন ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সবাই মনে করেছিল সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার বিয়ে যেদিন হয়ে গেছে তারপর থেকে ভাইয়া তেমন আর বাসায় ফিরতো না। আস্তে আস্তে নেশার সাথে জড়িয়ে পড়ে। আর একটা সময় এমন করে জড়িয়ে যায় যার জন্য মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে। 6 থেকে 7 মাস আগে চাচু চাচি আম্মু যখন জানতে পারে এরকম একটা কিছু হয়েছে, তখন ভাইয়াকে একটা রিহ্যাবে পাঠিয়েছিল। সেখানে 6 মাসের মতো থেকে পুরোপুরি সুস্থ হয়। তারপরে কেমন যেন সবার থেকে দূরে সরে যায়। ভাইয়া রুম থেকে বের হতো না। অবশ্য ওরা এই বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। যখন থেকে ভাইয়া এরকম একটা ভারসাম্যহীন রোগীতে পরিণত হয়েছে, তখন থেকে ওরা আর কেউ এই বাসায় থাকে না। তারপর ওরা একটা বারের জন্যও কারোর সাথে কথা বলেনি, আর কাউকে দোষারোপও করেনি। কোনো প্রকার কথা বলা ছাড়াই নিজেদের মতো করে এখান থেকে বেরিয়ে গেছে। আমার পরিবারে কিংবা তুমি এই বাড়িতে আসলে এইসব বিষয় জানাজানি হবে। তোমার জামাই কিংবা তার পরিবারে কেউ এইসব বিষয় নিয়ে ঝামেলা করবে, এটা ভেবে ওরা এখানে থাকেনি। অন্তত তুমি যেন তোমার শ্বশুরবাড়ি গিয়ে ভালো থাকতে পারো, তোমার পরিবারে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্যেই ওরা এই বাড়ি থেকে 7-8 মাস আগেই চলে গেছে। আপু, তোমার এখনো মনে হয় না এত বড় একটা অন্যায় করেছো তুমি? কাউকে খুব বাজে ভাবে ঠকিয়ে তোমার হয়তো মনে হচ্ছে অনেক বড় মহৎ কাজ করে ফেলেছো তুমি। যদি সেটাই হয় তাহলে তোমার ভুল ধারণা আপু। তুমি যে অন্যায়টা সেই ছেলেটার সাথে করেছো, তার শাস্তি তো তোমায় পেতেই হবে। আশা করি ওদের সম্পর্কে আর জানার চেষ্টা করবে না তুমি। যত দূর অবধি জেনেছো তত দূর অবধিই থাক। আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তোমার বিয়ের দিন থেকেই। যখন থেকে বিয়েটা শুরু হয়েছে আর কথা চলছিল, তবে থেকেই ওর পরিবারের কেউ আর আমাদের সাথে কথা বলে না। এসব না জানলেও বিয়ের আগ অবধি তো সবটা জানতে তুমি। আর আজকে এসে এমন করে বলছো যেন তুমি সবটা জানার পর গিয়ে একেবারে সব সমস্যার সমাধান করে দিবে। সমস্যার সৃষ্টিটা তুমি করেছো, আর যেটা করেছো সেটার সমাধান আর কখনোই হবে না। তবে একটা কথা, যেখানেই থাকো ভালো থাকার চেষ্টা করো। এসব বিষয়ে আর নাক গলানোর চেষ্টা করো না। আব্বু আম্মু যেমন ওদের বিষয়ে কথা বলে না, সবটা ভুলে গেছে, তেমনি তুমিও ভুলে যাও। আমাদের সাথে ওদের আর কোনো যোগাযোগ হয়নি। ওরা বাসা থেকে যাওয়ার পর ওরা নিজেরাও আর ডিস্টার্ব করেনি আমাদের। জানি না এখন কোথায় আছে আর কিভাবে আছে। ঈশিতার মুখে এত এত কথা শোনার পর ইশরাত আর কোনো কথা বলতে পারল না। মেয়েটা পুরো পরিবারটার সাথে কত বড় অন্যায় করেছে আজকে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছে। ইশরাতের মনটা কেমন খারাপ হয়ে গেল। চোখের আড়ালে যে এত কিছু হয়ে যাবে আর পুরো পরিবারটাই এরকম একটা ধ্বংসস্তূপ এর মতো আবর্জনায় পরিণত হবে, সেটা ইশরাত কখনো কল্পনাও করতে পারেনি। দুপুরের খাবারের জন্য আম্মু ডেকে গেল। ইশরাতের হাজবেন্ড সন্ধ্যায় আসলো, কিন্তু ইশরাত কিরকম মন খারাপ করে থাকতে দেখে বিষয়টা জিজ্ঞেস করতেও কিছু জানতে পারল না। ইশরাত বাসা থেকে চলে যেতেই ঈশিতা রুমের দিকে যাচ্ছিল, তখন আম্মু ওকে ডেকে সোফায় এনে বসালো আর ইশরাতের এরকম মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছিল বলতো, যার জন্য মেয়েটা আসলো হাসি খুশি ভাবে আর বাসা থেকে গেল একদম মুখটা কালো করে রেখে? তুই ওকে নিশ্চয়ই কিছু বলেছিস, তাই না?
না, আমি কি বলবো? যেটা জানতে চেয়েছে শুধু সেটাই বলেছি। কি জানতে চেয়েছে আর তুই কি বলেছিস? আপু চাচুর কথা জানতে চেয়েছিল, সেটাই বলেছি। বারবার জিজ্ঞেস করছিল বলেই বললাম। শুধু এইগুলোই বলিসনি, আর কি কি বলেছিস সেটা বল। আর কত লুকাবে ওর থেকে এইসব? আপু যে অন্যায়টা করেছে আর আমরা যে পরিমাণে অন্যায় ওদের পরিবারের সাথে করেছি, তা থেকে এগুলো এখনো লুকানোটা ঠিক? একটাবার কি তোমার মনে হচ্ছে না যে আমরা ওদের সাথে অন্যায় করেছি? এত কিছুর পরেও চুপ থাকলে সেটা কি অন্যায় নয় বলো? আপু যেটা করেছে সেটার সমাধান আর কখনোই হবে না। তবে তোমার মেয়ে যে কাজটা ওদের সাথে করেছে, এর জন্য উপরওয়ালা ওকে কষ্ট না দেয় আবার? একটা মানুষকে ভালোবাসতে শিখিয়ে তাকে আশ্বাস দিয়ে এরকম করে দূরে সরে যাওয়াটা কি অন্যায় নয়? তোমার মেয়ে যে অন্যায় করেছে তার জন্য শাস্তিটা ওকে না পেতেই হয় সেই দোয়াই করো, নইলে কষ্টটা ঠিক কেমন হবে সেটা বুঝতে পারবে। এবার আম্মুও মাথা নিচু করে নিল। তখন ঈশিতা বলতে লাগলো, একমাত্র তোমার এই মেয়ের জন্য পুরো দুটো পরিবার আলাদা হয়েছে। ওরা কখনো বলেছিল তোমার মেয়েকে ওদের ছেলের বউ করে নেবে? কিন্তু তোমরাই ওদের সাথে কথা বলা কেমন কমিয়ে দিলে। ওরা বুঝতে পারলো তোমরা ওদের বোঝা মনে করছো, তাই ওরা কেউ আর জোর করে কথা বলেনি আমাদের সাথে। আর শেষ কয়েকটা মাসে কি হয়েছিল? তোমরা ওদের ছেলের এই অবস্থা দেখে আরো দূরে সরে গেলে। একটা বারের জন্য ওদের হেল্প করা তো দূরে থাক, ওদের সাথে কথাও বলতে না। তাহলে কি করবে ওরা? এ বাসা থেকে যাবে না তো? কি এখানে থেকে কি তোমাদের এমন মুখ ঘুরিয়ে রাখাটা দেখবে ওরা? এই বাসাটা তোমাদের একার নয়, দাদু আর দিদা সবার নামে করে দিয়ে গিয়েছিল, তাতে সবাই একসাথে থাকতে পারে। আর তোমার মেয়েটা কি করেছে? সবাইকে আলাদা করে দিল। তোমরা যদি এখনো ভেবে থাকো উপরওয়ালা সবকিছু ছেড়ে দিয়েছে, তিনি আর এসবের জন্য কোনো হিসাব নেবেন না, তাহলে তোমরাও আপুর মতোই ভুল করছো। তোমার মেয়ে অন্যায়টা করে যে পার পেয়ে যাবে এমনটা নয়, এর জন্য ওকে অনেক বেশি পস্তাতে হবে, আমি বলে রাখলাম। ঈশিতা কথাগুলো বলে সেখানে থাকতে পারল না। পিচ্ছি মেয়েটার শরীরটা কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছে। যতবার ও ঈশানের কথা বলছে ততবার এমনটা হয়েছে। মেয়েটার এক মুহূর্ত সেখানে থাকলো না, দৌড়ে রুমে চলে আসলো। দরজাটা লাগিয়ে দিয়েই বালিশে মুখ দিয়ে কেঁদে উঠল। অন্যদিকে ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এর মাঝখানে সুইটি এসে ওর দিকে চায়ের একটা মগ এগিয়ে দিয়ে বলতে লাগলো, ভাইয়া, তোমার নাকি মাথা ধরেছে, এ চাটা খেয়ে নাও, তাহলেই দেখবে ভালো লাগবে। ঈশান একবার সুইটির দিকে তাকিয়ে ওর হাত থেকে চায়ের কাপটা নিতে লাগলো। সুইটি গিয়ে দোলনায় বসতেই ঈশানও গিয়ে পাশে বসে পড়ল। আজকাল ছেলেটা আর অত বেশি কথা বলে না, আগের মতো আর বন্ধুদের সাথেও ঘোরাফেরা করে না। এই ছোট্টখাটো একটা জব করছে, সেখান থেকে মোটামুটি একটা ইনকাম তো হচ্ছে। তবে এখন আর একা থাকতে হয় না, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেই কেমন যেন সময় কেটে যায়। আজকে ছুটির দিন, তাই বাসাতেই ছিল। কিন্তু সন্ধ্যার দিকে কেমন মাথাটা ধরেছিল বলে আম্মুকে বিষয়টা বললে আম্মু চা পাঠালো। ঈশান চায়ের মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা ভাবছে। বোনটা কাঁধের ওপর হাত রেখে বলতে লাগলো, ভাইয়া, কি ভাবছো বলো তো? কয়েকদিন যাবতই দেখছি এমন চিন্তা করছো। কি এত চিন্তা করো বলো তো? না, ভাবছি যে তুই অনেক বড় হয়ে গেছিস। কিছুদিনের মধ্যে তোর জন্য একটা পাত্র খুঁজতে হবে, আর বিয়ে দিয়ে তোকে বিদায় করলে আমার শান্তি হবে। এইসব বললে তো শুনবো না, আমাকে তাড়ানোর ধান্দা তাই না? আগে আমি আমার ভাইয়ের বউ দেখবো, তাকে ভাবি ডাকবো। ভাবির কোলে ফুটফুটে একটা পুচকে আসবে, তার সাথে খেলা করব, তবেই না এখান থেকে যাব। তার আগে আমি এখান থেকে যাচ্ছি না ভাইয়া। পাগলি বোন, সব বড় ভাইদের ইচ্ছা থাকে তার বোনকে একটা ভালো আর যোগ্য ছেলের সাথে বিয়ে দেবে। তার কলেজের টুকরো বোনটা তার সাথে ভালো আছে দেখার পরেই না বিয়ে করবে। সেটা বললে তো শুনবো না, তোমার বয়স হয়েছে। আব্বু আম্মু আর কতদিন এভাবে থাকবে? তাদের কি ইচ্ছে করে না ছেলের বইয়ের মুখ দেখতে, নাতি নাতনির সাথে খেলা করতে? প্লিজ ভাইয়া, বিয়েটা করে নাও না, আর কতদিন একা থাকবে? এসব কথা ছাড়া অন্য কিছু বলা যায় না আপু। যা ইচ্ছে তাই বল, সবই করব। তার বড়ই বিয়ের কথাটা না বললে হয় না? কেন হবে? ছেলের বইয়ের মুখ দেখতে চাওয়াটা কি আমাদের জন্য অন্যায়? আম্মু ব্যালকনির দরজার সামনে এসে কথাগুলো বলতেই ঈশান চুপচাপ রুমে চলে আসে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেই কি সবকিছু এড়িয়ে যাওয়া যায় আব্বু? তোমাকে বিয়েটা করতেই হবে। সামান্য একটা ঝামেলার জন্য এরকম করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আম্মু, আমি নিজেকে কষ্ট দিচ্ছি না, একটু গুছিয়ে নিচ্ছে, তারপর না অন্য কথা ভাববো। ঈশান ফোনটা হাতে নিয়ে এই কথাগুলো বলল। আম্মু হাজারটা কথা বলেছে। আসলে ওই বাসা থেকে আসার পর থেকে ওরা ঢাকার বাইরের দিকে একটা বাসা নিয়েছে।
এখন যেখানেই থাকে সেই বাসাটা আগের মতো অত বড় না হলেও নিজেরা যেটুকু উপার্জন করে তা দিয়েই এই ছোট্ট বাসাতেই চারজনের হয়ে যায়। আর ঈশান সুস্থ হবার পর থেকেই আব্বু অনেক আফসোস করছিল, তাই ঈশান একটা জব নিয়েছে। আর জবটা বেশ ভালোই, প্রাইভেট কোম্পানিতে হলেও ঈশান নিজের মতো করেই কাজ করে চলেছে। আর আগের মতো বাজে আড্ডা কিংবা বন্ধুদের সাথে সময় কাটায় না। এখন অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এমন করেই কাটছে দিনগুলো। ছেলেটা আগের মতো আর উশৃঙ্খল বা কোনো হাসি খুশি আর হাজারটা কথা বলে না। আব্বু আম্মু গত কয়েকদিন যাবৎ বিয়ের কথা বলে যাচ্ছে। ঈশানও আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তাই আব্বু আম্মু ঠিক করেছে ছেলের বিয়েটা দেয়ার। আর ঈশান ঠিক করেছে বোনের বিয়েটা না দিয়ে নিজে বিয়ে করার চিন্তাও করবে না। অন্যদিকে সেদিনের ঈশিতার কথাগুলো বলার পর থেকে ঈশিতার আব্বু আম্মু এই বিষয়টা নিয়ে ভাবলো। আর সেদিন যখন ঈশিতার কাছ থেকে আম্মু এসব কথা শুনেছে, এরপর সেটা ওর আব্বুকেও বলেছে। আম্মু এসব কথা কান্নাকাটি করে ওর আব্বুকে বলেছে ওরা ঈশানের পুরো পরিবারটাকে কিভাবে ভেঙে দিয়েছে। তখন থেকেই ঈশিতার আব্বু মন খারাপ করে আছে। ছোট ভাইয়ের সাথে উনি কত বড় একটা অন্যায় করেছে, তারপরও বিন্দুমাত্র কথা পর্যন্ত বলেনি ওদের সাথে। তারপর থেকেই ভদ্রলোকের কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল। কয়েকটা দিন ঈশিতার আব্বু ভেবে তারপর ঈশানের আব্বুকে কল করে। রাতে ঈশানের আব্বু কিছু একটা দেখছিল। এর মাঝখানে আম্মু ফোনটা নিয়ে এসে বলতে লাগলো, শোনো, তোমার ভাই কল করেছে, তোমার সাথে নাকি কি জরুরি কথা বলবে। আব্বু একটু অবাক হলো, কারণ গত কয়েক মাসে ওনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেনি ভদ্রলোক। আজকে আবার কি এমন হলো যার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে। আব্বু অবাক হলেও ফোনটা নিয়ে কানে ধরতেই ওপাশ থেকে ঈশিতার আব্বু বলতে লাগলো, ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইজান? ঈশানের আব্বু কথাটা বলতেই ঈশিতার আব্বু কান্না করে ফেলল। ভদ্রলোক কাঁদতে কাঁদতে নিজের অপরাধবোধের কথাগুলো বলল। সব শোনার পরও ঈশানের আব্বু চুপ করে রইল। ভদ্রলোকের কান্নাকাটি দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভাইজান, যেটা হয়েছে সেটা ভুলে যান। উপরওয়ালার এরকম ইচ্ছা ছিল তাই এমন হয়েছে। এসবের জন্য কান্নাকাটি করে আর কি হবে? এগুলো নিয়ে এখন না ভাবলেই ভালো হয়। বাইরে একটা অপরাধ ভূত আমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। আমি এত বড় অপরাধ নিয়ে বাঁচতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি এখন থেকে থাকতে হয় আমরা সবাই একসাথে থাকবো। না ভাইজান, এটা কখনোই সম্ভব না। আমার ছেলে মেয়ে বাজি হবে না। আমার ছেলে মেয়ে রাজি হবে না। তাছাড়া এখানে আমরা বেশ ভালোই আছি। জায়গাটা বেশ ভালো। এখান থেকে গেলে আবার এরকম জায়গা পাবো কিনা কখনো ঠিক নেই। তাই এখান থেকে কোথাও যেতে চাইছি না আমরা। এরকমটা কখনোই হবে না ভাই, ভুল হয়েছে। আমরা অন্যায় করেছি যার জন্য এখন নিজেদের কাছেই নিজেদের লজ্জা লাগছে। আর কখনো এরকম কাজ হবে না। আমি আমার সব ভুল শুধরে নিব। সবকিছু কি চাইলেই ঠিক হয় ভাইজান? এমন কিছু ভুল থাকে যেগুলো ঠিক করা সম্ভব না। তাই এসব নিয়ে আর কথা না বলাই ভালো। ঈশানের আব্বু সেদিনের ঘটনার পর থেকে তার ভাইয়ের সাথে কথা বলা কিংবা যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু ঈশিতার আব্বু নাছোড়বান্দা, ওর আম্মুকে নিয়ে এসব বাসায় যাওয়ার জন্য বেশি জোর করলো। ঈশিতার আব্বু আম্মু এসে ওদের বাসায় যাওয়ার জন্য বলে, কিন্তু জোর করে নিতে পারছে না। ঈশিতার আব্বু ঈশানের আব্বুর হাতে পায়ে ধরতে গেলে সেদিন ঈশানের আব্বু ওনাকে আটকে দেয়। ঈশিতার আব্বু বলে উনি নাকি বুঝতে পারেনি। অনেক রিকোয়েস্ট করার পর তখন আব্বু যেতে রাজি হয়, কিন্তু ছেলেকে রাজি করাবে কি করে? চাচু আর চাচি আম্মু ঈশানকে রাজি করানোর দায়িত্ব নিয়েছে, কিন্তু ঈশান ওদের সাথে কোনো কথা বলবে না ভেবে ঈশানের আব্বু বলেছে ওকে রাজি করাতে পারলে তবেই ওরা ওই বাসায় ফিরে যাবে। ঈশিতার আব্বু তার ভাইকে রাজি করানোর পর থেকে প্রায় ওদের বাসায় আসে। লোকটা ছুটির দিনে এসে ঈশানকে বিষয়টা বললে তখন ঈশান আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়েছিল। ঈশান চুপ করেছিল, তাই আব্বু বলতে লাগলেন, দেখো আব্বু, মানুষ মাত্রই ভুল। তাছাড়া ওরা যে ভুল করেছে সেটা এখন শুধরে নিতে চাইছে। তুমি অন্তত ওদের ভুলটা শুধরানোর একটা সুযোগ দিতে পারো। তাই বলছিলাম কি, চলো আমরা ওই বাসায়। আমি তো করে ভুল দেখতে পাচ্ছি না। ভুল ওনারাও করেনি, ভুল করেছিলাম আমি, তাই সেটা শুধরে নিয়েছে। তোমরা চাইলে একসাথে থাকতে পারো, কিন্তু আমি আর ওই বাসায় ফিরে যাচ্ছি না। আব্বু, তোমরা আমাকে এখানে একলা থাকতে দাও। এই মুহূর্তে এখান থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার অফিসটাও দূরে হয়ে যাবে। আমি চাইছি না এখান থেকে বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও যেতে। কেন যাবি না? ওইটা তো তোরও বাসা। ওখানে গেলে হয়তো। না, আমার কোনো বাসা নেই। এখান থেকে যদি চলে যাই
তাহলে আমার আর স্থায়ী কোনো ঠিকানা থাকবে না। তাই চাইছি না এখান থেকে যেতে। আর চাচু অনেক দয়া করেছেন আমাদের। আমি আর চাইছি না এই মুহূর্তে আপনারা আমাকে কোনো দয়া করেন। অনেক অন্যায় করেছি আমরা, তার জন্য আমাদের শাস্তি হয়েছে। আর কোনো শাস্তি আমাদের দিতে চাইবেন না দয়া করে। আমরা যে অন্যায় করেছি সেটা শুধরে নিয়েছে। এখন অন্তত আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আপনার ভাইকে যদি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে নিয়ে যেতে পারেন। আমি তো আব্বুকে আম্মুকে বাধা দিচ্ছি না, কিন্তু আমাকে অন্তত নিয়ে যাওয়ার মতো কথা বলবে না। ঈশানের এরকম কথাতে ঈশিতার আব্বু আম্মু হতাশ হলো। ঈশান চলে যেতে নিলে তখন আব্বু বলতে লাগলো, তোমার থেকে তোমার চাচ্চু চাচ্চি আম্মু এরকম কথা কিন্তু আশা করেনি ঈশান। ওনারা অনেক আশা নিয়ে এসেছিল। এভাবে দুটো পরিবারের সম্পর্কটা কি ভেঙে যাবে? তাছাড়া ওনারা যে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে। তার জন্য তুমি এমন মুখ ফিরিয়ে রাখলে কি হয় বলো? তো তুমি এখন আমাকে কি করতে বলছো? তেমন কিছু না, তুমি আবার আগের মতোই বাসাতে আমাদের সাথে গিয়ে থাকার চেষ্টা করবে। তারপর যখন তোমার আর সুইটির বিয়ে হবে তখন না হয়। এটা কি তোমাদের সিদ্ধান্ত, নাকি তোমাদের ভাই বলেছে তাই তোমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছো? বাসাটা তো আর আমাদের একার নয়, তোমাদের দাদুর আমাদের সবার নামে করে দিয়ে গিয়েছিল। কিন্তু মাঝখান থেকে এরকম একটা কারণে জন্য তোমার আব্বু রাগ করে বেরিয়ে আসলো। তারপর থেকে আমরাও তোমাদের খোঁজ খবর নেইনি। এই জন্য সম্পর্কে এরকম মরীচিকা পড়ে গেছিল। এখন তুমি কি চাও দুই পরিবার আলাদা হয়ে থাকুক? আম্মু, তুমি কি চাও? তোমার আব্বুর কথার বাইরে আমি আজ অবধি যাইনি, তা বলবে সেটাই। তাহলে তোমরা সবকিছু এবেলা গুছিয়ে নাও, তারপর না হয় সন্ধ্যা চলে যাও। ভাইয়া, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমাকে কেন নিয়ে যেতে হবে? তুই বুঝতে পারছিস না আমি কেন যেতে চাইছি না ওখানে? আব্বুরে, ইশরাত তো এখন ওখানে থাকে না, তাহলে কেন তুই যাবি না? একজনের জন্য তুই পুরো দুইটা পরিবারকে আলাদা করে দিবি? আমাদের অন্যায় ছিল, তার জন্য আমরা তোর কাছে মাপ চাইছি। এমনভাবে মুখ ফিরিয়ে নিস না আব্বু আমাদের থেকে, তাহলে আমরা শেষ বয়সে মরেও শান্তি পাবো না। হাজার রিকোয়েস্ট করার পর আব্বু আম্মু ঈশানকে আবার সেই বাসাতে নিয়ে গেল। কিন্তু গিয়ে আবার কেমন যেন সবকিছু এলোমেলো লাগছিল। মনে হচ্ছিল আবারও কি সেই আগের মতো করে এলোমেলো হয়ে যাবে। ঈশান আগের মতো আর কারোর সাথে কথা বলে না। ওই ঘটনার পর থেকে তো নয়ই। বাসায় ফিরেছে 1 মাস হয়ে গেল। এর মাঝখানে ঈশান কারোর সাথে কথা বলেনি। অফিসে আসা যাওয়া থেকে শুরু করে বাসায় ফেরা, এই নিয়ে জীবন চলছে। ঈশান খেয়াল করে মাঝে মধ্যে ঈশিতা ওর আশেপাশে ঘুরঘুর করে। ঈশান বুঝতে পারে না কারণটা কি। মেয়েটা কেমন জানে ওকে দেখলেই লজ্জা পায়। কথাগুলো তেমন করে আমলের নেয়নি ঈশান। প্রতি ছুটির দিনের মতো ঈশান রুমে বসেছিল। এর মাঝে ঈশিতা দরজার কাছে এসে কেমন ঘুরঘুর করতে লাগলো। ঈশান আর চোখে একবার দেখে বলতে লাগলো, এসো। এইভাবে রুমের সামনে ঘুরঘুর করছিস কেন? কিছু বলবি তুই? ঈশানের কথাতে ঈশিতা চমকে উঠলেও তেমন কিছু বলল না। মেয়েটা মাথা নেড়ে না সূচক উত্তর দিলে ঈশান ওকে ইশারায় কাছে ডাকলো। ঈশিতা রুমের ভেতরে ঢুকলো, কিন্তু ওর থেকে দূরেই দাঁড়িয়ে রইল। কি হয়েছে, কিছু বলবি? না, মানে আসলে বলছিলাম কি যে আম্মু আব্বু। আম্মু আব্বু কিছু বললে সেটা নিয়ে আম্মু আব্বুর সাথে কথা বলতে হয়। এরকম আমার রুমের সামনে ঘুরঘুর করতে হয়? ঈশান কথাটা বলা শেষ করতে পারল না, তার আগেই পিচ্ছি মেয়েটা ফ্যাস করে কেঁদে ফেলল। ঈশান বুঝতে পারল না ঘটনাটা কি হলো। এর মাঝখানে সুইটি রুমে ঢুকতেই ঈশিতাকে কান্না করতে দেখে ভাইকে বলতে লাগলো, ভাইয়া, তুমি ওকে কি বলেছো যার জন্য কান্নাকাটি করছে? আমার মিষ্টি বোনটাকে তুমি কাঁদিয়ে দিলে তো। বোন? আমি ওকে কিছু বলিনি, যার জন্য তোর মিষ্টি বোনটা কান্না করবে। ও আব্বা আম্মুর কথা বলেই কান্না করে দিল। তুমি বোঝো না, কিছুই বোঝো না তুমি। আমি বিয়ে করতে চাই না। আব্বু আম্মু আমার বিয়েটা দিবে জোর করে। আমি অন্য কোথাও বিয়ে করব না। তুমি আব্বু আম্মুকে একটু বলো না প্লিজ। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। ঈশিতার মুখে বিয়ের কথাটা শুনে ঈশান আর সুইটি কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা একদম বাচ্চাদের মতো করে কাছে। তাই ঈশান এবার ফিক করে হেসে ফেললো, বলতে লাগলো, কে বলেছে তোকে বিয়ে দেবে? আর বিয়ের কথা চললে কি বিয়ে হয়ে যায় নাকি পাগলি? বিয়ে করতে যদি না চাস তাহলে কেউ জোর করে বিয়ে দিতে পারবে নাকি? চাচু আর চাচি আম্মুর সাথে কথা বল। তুই এই মুহূর্তে বিয়ে করতে চাস না, পড়ালেখা করতে চাস, আর তোর পছন্দের কেউ আছে, তাহলেই তো হয়েছে। আমি সেটাই বলতে চাইছি না। আমি আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না।
আরে এই মুহূর্তে আমি এই বাসা ছেড়েও কোথাও যাব না। তোমাদের ছেড়ে আমার একটুও ভালো লাগবে না। মেয়েটা কেঁদেই যাচ্ছে। ঈশান বসা থেকে উঠল না। এবার সুইটি এসে ওর চোখের পানি মুছে দিয়ে ওকে একটা জায়গায় বসিয়ে দিল। তারপর গিয়ে চাচু চাচি আম্মু আর আব্বু আম্মুকে ডেকে আনলো। সবাই আসলে এবার সুইটি বিষয়টা বলতেই আব্বু আম্মু ফিক করে হেসে দিল আর ঈশিতার আব্বু বলল, পাগলি মেয়ে আমার, তোমার বিয়েটা অন্য কোথাও দিচ্ছি না। তোমার বিয়েটা কোথায় হচ্ছে জানো? আমরা তো সবেমাত্র কথা বলছিলাম, তার মধ্যেই তুমি কান্নাকাটি করতে শুরু করছো। তুমি অন্য কোথাও বিয়ে করবে না, সেটা তো আমরা জানি মামুনি। ঈশান চুপচাপ সবার কথা শুনছে। এবার ঈশিতার আম্মু বলতে লাগলো, পাগলি মেয়ে, তোমাকে আমরা আমাদের কাছেই রেখে দেওয়ারই ব্যবস্থা করছি, আর তুমি কি না সবটা না জেনেই কান্নাকাটি করতে শুরু করেছো? তুমি বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু আগে তো আমাদের কথা শুনবে। বাচ্চা মেয়ে তাই কান্নাকাটি করে ফেলেছে। তুমি করো না মামনি, সব ঠিক হয়ে যাবে দেখো। কিচ্ছু ঠিক হবে না চাচু। তোমরা আমায় জোর করে বিয়ে দিয়ে এই বাসা থেকে তাড়াবে না বলো না, নইলে আমি আমি কি করবো আমি নিজেও জানি না। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, চাচু, ও যখন চাইছে না তাহলে খামোখার বিয়েটা জোর করে অন্য কোথাও দেওয়ার দরকার নেই। এতে হিতের বিপরীত হবে। আরে আমাদের কথাটা তো শুনবে। আমরা ঈশিতার বিয়েটা অন্য কোথাও দিচ্ছি না। আমার মামুনির বিয়েটা তো তোর সাথেই হবে। তোমার আব্বু আর আমি ঠিক করেছি, বাসার মেয়েকে আমরা বাসাতেই রেখে দিব। ঈশিতার আব্বুর এরকম কথা শোনার সাথে সাথে ঈশানের কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো। ঈশান ভাবতেও পারছে না শেষে কিনা ঈশিতা, যাকে ও ছোট বোনের মতো দেখে, তার সাথে কিনা ওর বিয়ের কথা বলছে। কথাগুলো ভাবতেই ঈশানের চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে আসলো। এর মাঝখানে ঈশিতা ঈশানের সাথে বিয়ের কথা শুনতেই লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশানের কিছু বলার অবস্থাতে নেই। ও কিছুক্ষণ পরে যখন চোখ খুললো তখন আব্বু বলতে লাগলো, ইসান, জানি তুমি এই বিয়েতে কিছুতেই রাজি হতে চাইবে না, কিন্তু দেখো আমাদের পরিবারটাকে একসাথে ধরে রাখতে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তাই ঈশিতা বাচ্চা মেয়ে, ওকে আমরা বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিলে ও সেখানে গিয়ে ভালো থাকতে পারবে না। তাই ভেবেছি দুটো পরিবারকে জুড়ে রাখার জন্য হলেও তোমার বিয়েটা হোক। তাছাড়া ঈশিতাকে তোমার আম্মুর খুব পছন্দ। আমরা তো ঈশিতাকে সুইটির মতো ভালোবাসি। তাই বলছিলাম কি, তুমি যদি বিয়েটা করে নিতে তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। আর তোমাকে যে বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছিলাম সেটাও হয়ে যাবে। আব্বু, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? জোর করে ধরে বাসাতে এনেছ, তার মানে এই না যে জাকিয়ে তাকিয়ে বললে আমি বিয়ে করে নেব। আর তুমি ভাবতে পারছো যে এসে তাকে আমি সুইটির মতো ছোট বোনের নজরে দেখি? কখনো ওকে নিয়ে এসব ভাবো তো দূরের কথা, কল্পনা করিনি। তোমরা অন্তত আর যাই হোক এসব কিছু বলো না। আমার পক্ষে সম্ভব নয় কি বিয়ে করা। কেন সম্ভব নয় রে আব্বু? তুই অনেক ভালো একটা ছেলে। তাছাড়া আমাদের ঈশিতা কি দেখতে খারাপ? ওকে তোর বউ হিসেবে খুব ভালো মানাবে। আমরা চাই তোরা একসাথে থাক। আমার মেয়েটা এই বাড়িতেই থাক, আর ওকে চোখের সামনে দেখলে আমাদেরও ভালো লাগবে। তোরা একসাথে অনেক সুখে থাকবি দেখিস। হয়তো আমার মেয়েটা একটু বাচ্চা স্বভাবের, কিন্তু তাই বলে এতটাও বাচ্চা নয় যে সংসার করতে পারবে না। আমাদের বিয়েটা দেখ, কম বয়সে হয়েছে, আর এখনকার মানুষ তো একদম মাঝ বয়সে না আসলে বিয়েই করতে চায় না। তো ২৬ বছর চলছে, আর ঈশিতা একটু কম। তারপরও দেখবি তোর সাথে অনেক ভালো থাকবে আমার মেয়েটা। তুই ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিয়ে মেয়েটা তোর জন্য একদম যোগ্য বউ হয়ে উঠবে। তাহলে কেন বিয়েটা করতে চাচ্ছিস না তুই আমার মেয়েটাকে? তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ? কিসব কথা বলছো? ওকে পড়ালেখাটা করতে দাও, আরও কিছুদিন যাক, তারপর ভালো একটা ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিও। আমরা ওকে কোথাও পাঠাতে চাইছি না আব্বু, এ বাড়িতে রাখবো বলেই তোর সাথে বিয়ে দিতে চাইছি। আর তুই কিনা বলছিস ভালো পাত্র দেখে বিয়ে দিতে? তোর থেকে ভালো ছেলে আমরা আর কোথাও পাবো না রে আব্বু। ঈশান এবার তাচ্ছিল্য করে হেসে উঠল আর বলতে লাগলো, ভালো ছেলে হলে তো আগে। ঈশান কথাটা বলতে গিয়েও থেমে গেল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলতে লাগলো, যাই হোক, আমার পক্ষে সম্ভব নয় কি বিয়ে করা। আমি ওকে ছোট বোনের নজরে দেখছি। আমাকে জবরদস্তি করো না, তাতে হিতের বিপরীত হবে। বাচ্চা মেয়েটার উপর বাজে প্রভাব পড়বে। দেখলে তো কিভাবে কান্নাকাটি করছিল বিয়ে করবে না বলে। তাহলে জোর করে বিয়েটা দেওয়ার কোনো মানেই হয় না। কেন রে আবু, চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না?
ঈশিতা তোমার থেকে বয়সে একটু ছোট, কিন্তু মেয়েটা তোমার বউ হওয়ার জন্য উপযুক্ত বয়স ওর হয়েছে। তোমার জন্য মেয়েটাকে আমার বেশ পছন্দ। আমি কখনো আর ওকে আলাদা করে দেখিনি। ওকে আমি ঠিক যতটুকু ভালোবাসি, অন্য কেউ তোমার বউ হয়ে আসলে তাকে ততটুকুই ভালোবাসতে পারবো না। তাছাড়া কান্নাকাটিটা ও অন্য কারো জন্য না, তোমার জন্যই করছে। অন্য কোথাও বিয়ে করবে না বলেই করছে। আমি সেটাই বলছি, এসেতে এই মুহূর্তে হয়তো বিয়ে করতে চাইছে না, তাই এরকম করছে। আবু, তুমি বুঝতে পারছো না, ঈশিতা তোমাকেই পছন্দ করে। সেই জন্য তোমার কাছে আসছিল যেন তুমি বিয়েটা আটকে দাও। তাছাড়া মেয়েটা তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলেই জেদ ধরেছে। তোমাদের এসব কে বললো? কালকে বিয়ের কথা বলতে ঈশিতা বলেছে অন্য কোথাও বিয়ে করতে চায় না। তারপর জোরাজুরি করতেই বলেছিল বিয়ে যদি কাউকে করে তাহলে তোমাকেই করবে। এসব ফালতু কথা তোমাদের কে বলেছে? বিয়ে করবে না বলে তো এখানে এসেছিল, আমার কাছে এসব কথা বলতে চাইছিল যেন আমি বিয়েটা আটকে দেই। আমি বুঝতে পারছি না তুমি এত কথা কেন বলছো। ঈশিতা কি তোমার পছন্দ না? তাছাড়া তুমি ছোটবেলা থেকে ওকে দেখে আসছো। ওর থেকে ভদ্র সভ্য মেয়ে আমরা আর কোথাও পাবো? এত কথা না বলে বিয়েটা করে নিলেই তো হয়। আজ বোন আছে, কাল বউ হবে। চাচাতো ভাই বোনের কি বিয়ে হয় না? নাকি এটা কি প্রথম হচ্ছে? আব্বু, তোমরা বুঝতে পারছো না, ইস্যু আমার থেকে প্রায় 10 বছরের ছোট। বুঝতে পারছো আমার ওর বয়সের ডিফারেন্স ঠিক কতটা? তো কি হয়েছে, মানুষ 36 বছর বয়সে হয়ে 16 বছরের মেয়েকে বিয়ে করতেও দ্বিধাবোধ করে না। আর তুমি মাত্র 26-এ পা রেখেছো, তাতেই এত বাদ বিচার? মেয়েটাকে বুঝিয়ে পাইয়ে নিলেই ও সব কিছু বুঝবে। তাছাড়া তোমার আম্মু, চাচি, আম্মু আর আমরা সবাই তো আছি। আব্বু, তুই আর না করিস না। আমরা একবার যে ভুল করেছি দ্বিতীয়বার আর সেই ভুলটা করতে চাই না। আমরা আমাদের ভুলটা কিছুটা হলেও শুধরে নিতে চাই। তাই তোদের দুজনের 4 হাত এক করে দিতে চাই। তুই আমার মেয়েটাকে যতটুকু সুখে রাখতে পারবি অন্য কেউ ঠিক ততটা সুখে ওকে রাখতে পারবে না। আর আমার মেয়েটা আমাকে ছেড়ে অন্য কোথাও গেলে সেখানে ভালো থাকবে বা কি করে? ঈশান পড়ে গেল মস্ত বড় এক দ্বিধাদ্বন্দ্বে। মেয়েটা এসে কান্নাকাটি করছিল, তাতে মনে হয়েছিল যে ও বিয়েটা করবে না বলেই এরকম কান্নাকাটি জুড়েছে। কিন্তু না, মেয়েটা নাকি ওকে পছন্দ করে। ঈশান ভাবতেই পারছে না যে এইটুকু পিচ্ছি একটা মেয়ে কিনা পছন্দ অপছন্দ বুঝে গেছে, তার উপর আবার ওকেই বিয়ে করবে বলে দিয়েছে। ঈশান বুঝতে পারছে না বিয়েটা কি করে আটকাবে। ছেলেটার ইচ্ছেই নেই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করার। এই মুহূর্তে বিয়ে করার মতো মন মানসিকতা ঈশানের নেই। তাই আব্বু আম্মুকে বারবার বোঝাচ্ছিল। আব্বু আম্মু যে বিষয়টা বুঝতে পেরে এরকম করে তাড়াহুড়ো করছে সেটা ঈশানের এখন বেশ ভালোই বুঝতে পারছে। ঈশান একটু চুপ করে থেকে বলতে লাগলো, ঈশ্বর এখনো বিয়ের বয়স হয়নি, তোমরা বুঝতে পারছো না। মেয়েটা সবই মাত্র 16 বছর, আর 2টা বছর যাক, তারপর না বিয়ের কথা ভাবা যাবে। কেন রে আব্বু, আমার মেয়েটাকে তোর কি পছন্দ হয় না, নাকি অন্য কোনো কারণ আছে এই বিয়েটা না করার? আর 2 বছর পর বিয়ের কথা বলছিস? মেয়েদের মন যখন পাল্টে যায় তার ঠিক নেই। ততদিনে তোর বয়স 28 বছর হয়ে যাবে। তোর আব্বু আম্মু যখন জোর করছে তাহলে বিয়েটা করে নে। সীতা 2 বছর না হয় তোর বউ হয়েই থাকলো। চাচ্ছ, আমি অমন করে বলিনি। আমি বলছি 2 বছর পরই না হয় বিয়েটা করব। আমি কথা দিচ্ছি, আমি ইস্যুকেই বিয়ে করব তখন। তারপরও জোর জবরদস্তি করো না এখন। কেন? এখন বিয়ে করলে তোমার কি সমস্যা? নাকি ও তোমাকে বুঝতে পারবে না? মেয়েটার হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আজ বাদে কাল ঠিকই সবটা বুঝে যাবে। বিয়ের মতো একটা দায়িত্ব মেয়েদের ঘাড়ে পড়লে তারা ঠিকই বুঝতে পারে। ঈশিতাও তেমন করেই সবটা বুঝে যাবে। ও এতটাও বাচ্চা না যে সংসার কি জিনিস বুঝতে পারবে না। পছন্দ জিনিসটা যখন বুঝতে পেরেছে, তাহলে তোমাকে ভালোবাসতেও পারবে। এখন কথা না বলে বিয়েটা ভালো ভালো করে নাও। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। বারবার বিয়ের কথা শুনে ঈশানের মেজাজটাই খারাপ হয়ে গেল। একে তো আব্বু আম্মু কাউকে বোঝাতে পারলো না, তার উপর আবার এই মেয়েটাকে কি করে মানাবে। ওরই বড় বোনকে ঈশান পছন্দ করতো, ভালোবাসতো। ঈশিতাকে বিয়ের পর যতবারই মেয়েটার কাছাকাছি আসবে কিংবা ওকে মেনে নেওয়ার চেষ্টা করবে, ততবারই মনে হবে ওরই বড় বোনকে একটা সময় ঈশান ভালোবাসতো। এবার বোনটা এসে ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, প্লিজ ভাইয়া, ইস্যুকে বিয়ে করে নেন না। ও আমার ভাবি হলে আমার যা ভালো লাগবে জানিস? আমি ওকে কি পরিমাণে চালাতে পারবো তুই জানিস?
ঠিক আছে, আমি ঈশিতার সাথে কথা বলে দেখি ও কি বলে। ঈশু যদি বিয়েতে রাজি থাকে তারপর না হয় ভেবে দেখব। বাবা ভাবি নেই, বিয়েটা যখন একবার দু পরিবার ঠিক করেই ফেলেছি, তাহলে আর বাবা ভাবির কি আছে? বিয়ের পর দুজন দুজনকে বুঝতেই দেখবি ঈশিতার উপযুক্ত বয়স হয়ে যাবে। আমার মেয়ে তোকে এমনিতেই বুঝতে পারবে। তোমাদের কথাটা আমি মানতে পারছি না। আমার ওর সাথে কথা বলতে হবে, ওর থেকে আমি সবটা শুনতে চাই, তারপর আমি তোমাদের আমার সিদ্ধান্ত জানাবো। সবাই ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। আব্বু আম্মু হতাশ, ওকে বোঝাতে না পেরে। হুটহাট করেই আব্বু আম্মু চাচাতো বোনের সাথে ওর বিয়েটা ঠিক করে ফেলবে, ঈশানের সেটা কল্পনাতেও ছিল না। তার উপর যাকে নিজের ছোট বোনের মতো দেখে সেই মেয়েটাই কিনা আজ বাদে কাল ওর বউ হবে। আব্বু আম্মু চাচু চাচি আম্মু যেমন করে চেপে ধরেছে, তাতে বিয়ে না দিয়ে ওকে ছাড়বে না। তার উপর ঈশিতা হয়তো বলেছে ও ঈশানকে পছন্দ করে, কিন্তু এই মেয়ে ওকে কবে থেকে পছন্দ করে? যার নাক টিপলে দুধ বের হয় সেই মেয়ে কিনা ওকে পছন্দ করে, ভাবলেই কেমন অবাস্তব লাগছে। আব্বু আম্মু তো যে করেই হোক ওকে ঈশিতার সাথে বিয়েটা দিয়েই ছাড়বে। চাচু আর চাচি আম্মুকে ঈশান যে কোনোভাবে ম্যানেজ করে নেবে, কিন্তু আব্বু আম্মুকে ম্যানেজ করাটা ঈশানের পক্ষে সম্ভব নয়। আর বোন, সে তো বিয়ের কথা শুরু হবার পর থেকেই ভাবি ভাবি বলে লাফাচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, উঠেই ঈশিতার রুমের দিকে চলে গেল। রুমে এসে মেয়েটাকে পেল না, কয়েকবার ওকে ডাকলো, তারপরও যখন পেল না তখন চলে আসতে গিয়েও মনে হলো মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে নেই তো। ঈশান সেখানে আসতে দেখে ঈশিতা মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে আছে। ঈশান ওর পাশে দাঁড়ালো, মেয়েটা এখনও টের পায়নি, কিছু একটা ভাবছে হয়তো। ঈশান ওর কাঁধের উপর হাত রাখতেই মেয়েটা কিছুটা চমকে উঠল, তারপর ঈশানের দিকে ফিরেই কেমন যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। মেয়েটার এরকম অবস্থা দেখে ঈশান অবাক হয়ে বলতে লাগলো, আজ মনে হয় আমার সাথে তোর প্রথমবার দেখা হচ্ছে এসো, তাই তুই এত লজ্জা পেয়ে একদম লতিয়ে পড়ছিস? না, মানে আসলে এসো, আমি তোকে ছোট বোনের নজরে দেখি। এসব শোনার পর তোকে আমি কি বলবো সেটা জানা নেই, তবে সবাই আমাকে যেভাবে চেপে ধরেছে তাতে এই বিয়েটা না দিয়ে থামবে না। ঈশান কিছুটা থামল। ঈশিতার ইচ্ছে করছিল লজ্জাটা সংবরণ করার জন্য হলেও ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, নয়তো মাটি ফাঁক করে ঢুকে যেতে। পিচ্ছি মেয়েটা চোখজোড়া বন্ধ করে রেখেছে, মেয়েটার পুরো শরীরটা কেঁপে উঠল। ঈশান বুঝতে পারল ও ব্যালকনির রেলিংয়ে হাত চেপে রেখে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঈশান ওর থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, বিষয়টা কি হলো বলতো? তুই নাকি আমাকে পছন্দ করিস এসো, কিন্তু কবে থেকে? তুই আমাকে বিয়েটা বন্ধ করে দিতে বলেছিলি, তাহলে তুই জানতেই তোর বিয়েটা আমার সাথে ঠিক হয়েছে নাকি মাত্র শুনলি? ঈশিতা এবার হাত দুটো মোচড়াতে লাগলো। লজ্জা আর সংখ্যায় মেয়েটা কথাও বলতে পারছে না। ঈশিতা উল্টো দিকে ফিরল, মেয়েটার বুকটা কেমন ওঠানামা করছে, এই বুঝি জ্ঞান হারাবে। ঈশিতা নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছে, তারপর অনেক চেষ্টা করে বলতে লাগলো, কেন তুমি আমাকে বিয়ে করবে না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? ঈশান এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা যে এরকম কিছু বলবে ও ভাবতে পারেনি। ভেবেছিল ঈশিতা ওকে পছন্দ করে, সেটা আব্বু আম্মু ওকে বানিয়ে বলেছে তাকে ঈশান বিয়েটা করে নেবে, কিন্তু না, ওর কথা শুনে তো এরকমটা মনে হচ্ছে। এসো, তাকা আমার দিকে। তুই আমাকে পছন্দ করিস কিনা সেটা বল। তুই আমাকে বিয়ে করবি বলে সবাইকে বলেছিস? ঈশানের কথাতে ঈশিতার বুকের ওঠানামা আরও দ্রুত হলো। ঈশান চলে যেতে নিয়েও আবার ফিরে আসলো, ভালো মেয়েটার সাথে কথা বলতে আসে, কথা শেষ না করেই এখান থেকে যাওয়া যাবে না ভেবে ঈশান মেয়েটার দু বাহুতে ধরে ওকে নিজের দিকে ফেরালো। ঈশিতা মাথা নিচু করে ফেলল। ঈশান এক হাতে ঈশিতার থুতনিটা ধরে তুলে বলতে লাগলো, এসো, আমি তোকে কিছু বলছি, তাই এই বিয়েতে রাজি কিনা বল। এখন তুই যদি সত্যি আমাকে পছন্দ করিস কিংবা এই বিয়েতে রাজি থাকিস তাহলে সেটা আমাকে সরাসরি বলবি। এসব আমতা আমতা করাটা আমি মোটেও পছন্দ করি না। এসো। ঈশিতা এবার ঈশানের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মেয়েটার বুকের ধুকপুকুনিটা কেমন অস্বাভাবিক বেড়ে গেছে। পছন্দের মানুষের সামনে উত্তেজনায় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঈশিতাকে চুপ করে থাকতে দেখে ঈশান এবার একটু ধমকে সুরেই বলল, কি হলো বল। না মানে আসলে তুমি যেমনটা, আমি তেমনটা। ও ঠিক আছে, তাহলে আমি গিয়ে বলে দিই যে তুই বলেছিস আমাকে পছন্দ করিস না, এখন বিয়েটা না করার জন্য এরকমটা বলেছিস। ঈশান কথাগুলো বলে চলে যেতে নিলেই এবার ঈশিতা ওর একটা হাত ধরে ফেলল। ঈশান অবাক হলো মেয়েটার এমন কাণ্ডে।
ওর দিকে ফিরতেই মেয়েটা ওর হাতটা ছেড়ে দিল। ঈশান কিছু বলে ওঠার আগে যে ঈশিতা এমন একটা কাজ করবে ঈশান সেটা ভাবতেও পারেনি। পিছিয়ে মেয়ে লজ্জাটাকে সংবরণ করতে না পেরে আচমকাই ঈশানকে দু হাতে কোমরে পেঁচিয়ে ধরল। ঈশিতা কেমন যেন ঈশানের বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। ঈশান হতভম্বের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর যখন মস্তিষ্ক সচল হতেই বুঝতে পারল ও নিজেরও হৃৎপিণ্ডটা ওঠানামা দ্রুত হচ্ছে। ঈশিতা যেন কান পেতে সেটাই শুনছে, কারণ মেয়েটার মাথাটা ঈশানের বুক অব্দি গিয়েই ঠেকেছে। ঈশিতা ঈশানের থেকে অনেকটাই খাটো। ঈশিতার এমন কর্মকাণ্ডে ঈশান কথা বলার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। তারপর কিছুটা সময় নিয়ে ঈশিতার মাথায় এক হাত রাখলো ঈশান। ঈশানের মনে হতে লাগলো বিয়েটা যেহেতু হচ্ছেই আর মেয়েটা ওকে পছন্দ করে, তাহলে বাধা দিয়েই বা কী হবে। ঈশান যাকে ভালোবাসতেও সে ওকে মূল্যই দেয়নি, উল্টো তুচ্ছ ভেবেছে ছেড়ে গেছে। আর এই মেয়েটা তো ওকে পছন্দ করে, আর যদি ভালোবাসে তাহলে এই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার কোনো অধিকার ওর নেই। অন্যদিকে আব্বু আম্মু যেহেতু চাইছে ঈশিতাকে ওর বউ হিসেবে এ বাড়িতেই রেখে দিতে, তাহলে আর অমত করে জেদ ধরে বসে থাকার মানেই হয় না। তাছাড়া ইশরাত তো এ বাড়িতে আসা যাওয়াটা করবেই, তাই বড় বোনের থেকে অবহেলা পাওয়ার পর ছোট বোনকে বিয়ে করলে তাতে বড় বোনের একটু হলেও ফাটবে। কথাগুলো ভেবেই ঈশান ঈশিতাকে আলতো করে জড়িয়ে ধরল। পিছি মেয়েটা যেন এবার জ্ঞান হারিয়ে পড়ে যাবে, তাই শক্ত করে দুহাতে ঈশানের শার্টটা খামচে ধরলো আর কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, না না, তুমি এরকম কিছু বলবে না প্লিজ। আমি সত্যি পছন্দ করি তোমায়। আমি জানি না ভালোবাসি কিনা, তবে অন্য কাউকে বিয়ে করে আমি ভালো থাকতে পারবো না। তুমি জানো, যখন এখান থেকে চলে গিয়েছিলে, তার উপর অসুস্থ হয়ে পড়েছিলে, তখন থেকেই আমার সব কিছু কেমন যেন লাগতো। তোমরা চলে যাওয়ার পর তোমাদের এইখানে আবার ফেরানোর জন্য আব্বু আম্মুকে আমি বারবার এই কথাগুলো মনে করাতাম। তারপর যখন ফিরে এলে তখন আমি ঠিক কতটুকু খুশি ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। প্লিজ তুমি বিয়েটা করে নাও। আমি কথা দিচ্ছি আমি তোমায় আর একটুও জ্বালাবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তো প্লিজ অন্য কাউকে বিয়ে করে নিও না। আমি জানি না আমার কেন মনে হচ্ছে তুমি অন্য কোথাও বিয়ে করলে আমি সেটা সহ্য করতে পারবো না। সত্যি অন্য কোনো মেয়েকে আমি তোমার পাশে কিছুতেই সহ্য করতে পারবো না। আব্বু আম্মু যখন বলেছিল আমার বিয়ের কথা, তখন আমি জানতাম না তোমার আর আমার বিয়ের কথা হচ্ছিল। বিয়ের কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যদি আমার বিয়েটা অন্য কোথাও দিয়ে দেয় তাহলে তোমায় হারিয়ে ফেলবো আমি। তাই আমি আব্বু আম্মুর সামনে মুখ ফুটে বলে ফেলেছিলাম বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে তোমাকেই করব। ওরা বারবার জিজ্ঞেস করেছিল কেন আমি তোমায় বিয়ে করতে চাই। আমি তখন বলে দিয়েছিলাম তোমায় পছন্দ করি আমি। তুমি প্লিজ আমার বিয়েটা করে নাও। কিন্তু এসব আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই সেটা বুঝতে পারছিস না। আমি তোর আপুকে পছন্দ করতাম, এখন তারই ছোট বোনকে বিয়ে করে কি করে তাকে ভালোবাসবো? একটাবার ভাবতে পারছিস? তুই আমার ভালোবাসাটা কখনই পাবে না এসব। বড় বোনকে ভালোবাসার পর ছোট বোনকে কি করে বাসে? তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমাকে বউ হিসেবে স্বীকৃতি দিলেই হবে। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। প্লিজ বিয়েটা করে নাও, নইলে আব্বু আম্মু জোর করে আজ নয়তো কাল আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, আমি ওদের বলে দেব। এখন কান্নাকাটি থামা। শোন, তোকে আর সুইটিকে আমি কখনো আলাদা করে দেখিনি। আগে বোন হিসেবে দেখতে, এখন থেকে বউ হিসেবে দেখবে। আমি জানি বিয়ের গুরুত্বটা অনেক বেশি দুটো মানুষের কাছে। স্বামী স্ত্রীর মাঝে যে বন্ধন, তা থেকেই একজন আরেকজনকে ভালোবাসতে বাধ্য হয়। সেসব পরে দেখা যাবে। তবে শোনো রাখ, আমাকে বেশি চালাতে পারবি না। আমাদের বিয়ের পর একদম দুষ্টুমি করা চলবে না। এখন যেমন লাফালাফি আর ছড়ে করিস, বিয়ের পরে সেটা করতে পারবি না। ঈশিতা কোনো কথা বলল না, শুধু ওর বুকের মধ্যেই মাথা নাড়ল। ঈশান মেয়েটাকে জোর করে ছাড়ালো। তারপর ঈশিতার হাত ধরে টানতে টানতে ওকে রবি নিয়ে আসলো। সেখানেই সবাই এখনো বসে আছে। ঈশান এসে ওদের সামনে ঈশিতাকে দাঁড় করালো আর বলতে লাগলো, এখন বল, তুই আমাকে বিয়ে করতে চাস? ঈশিতা আবারও মাথা নাড়ালো। তোমরা যখন খুশি আমাদের দুজনে বিয়েটা দিতে পারো অন্তত। আর যাই হোক, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। আমাদের বিয়েতে এমন কিছু করার দরকার নেই, বাসার লোকজন থাকলেই হবে। তুমি আমাদের একমাত্র ছেলে, বিয়েটা চুপচাপ দিলে লোক জানাজানি হবে না, কেউ জানবে না ঈশিতা তোমার বউ। যারা জানার তারা এসে জেনে যাবে ঈশিতা আমার বউ হবে। সেটাকে সবাইকে বলে বলে বেড়াতে হবে? ইস্যু, চুপ করে আছিস কেন? বল, তুই এরকম কিছু চাস না? আমি যেটা বলবো তুই সেটাতেই রাজি। মেয়েটা লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে। ও মাথা নেড়েই সব কথার উত্তর দিচ্ছে। ঈশান বিয়েটা করবে শুনেই সবাই বেরিয়ে গেল। ঈশিতা ঈশান রুমের সামনে দাঁড়িয়ে রইল। তখন ঈশান সুইটিকে উদ্দেশ্য করে বলল,
সুইটি, তুই ঈশ্বরকে নিয়ে যা এখান থেকে। দেখ, তোর ভাবি লজ্জা কেমন লাল হয়ে যাচ্ছে। বেশিক্ষণ আমার সামনে থাকলে হার্ট ফিল করবে। সুইটি এসে ঈশিতার হাত ধরে সেখান থেকে নিয়ে গেল। ঈশানের কেন জানি ইচ্ছে করছিল পিচ্ছি মেয়েটাকে মন ভরে দেখতে। লজ্জা পেলে যে ওকে এত কিউট আর দারুণ লাগে ঈশান কখনো সেটা খেয়াল করেনি। বিয়ের কথা শোনার পর থেকেই কেন জানি মনে হচ্ছিল সত্যি কি মেয়েটা ওর বউ হবে। আর তখন লজ্জা পেয়ে কেমন করে যেন বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছিল। মেয়েটাই প্রথমবার ওর এতটা কাছে আসলো। আগেও হয়তো জড়িয়ে ধরেছে, কিন্তু সেটা পেছন থেকে আর মজার ছলে। কিন্তু আজকে জড়িয়ে ধরাটা অন্যরকম ছিল। ঈশান বুঝতে পারছিল না পিছিটা কাছে আসাতে এরকম বুকের ধুকপুকুনিটা কেমন বেড়ে গিয়েছিল। পরদিন সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়া কয়েকটা বন্ধু আর কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিয়েটা হলো। ছোট বোনের বিয়ে, তাই ইশরাতও এসেছিল। বিয়ের সময় একটা বারের জন্য ঈশান ওর দিকে তাকায়নি। আর ইশরাত আসার পর থেকেই ঈশানের দিকে তাকিয়েছিল। ছেলেটা এসে নির্দ্বিধায় ঈশিতাকে বিয়ে করে নিল। তারপর খাওয়া দাওয়া শেষে ঈশিতাকে ঈশানের রুমে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে ঈশান আব্বুর সাথে বসে কথা বলছিল। আব্বু জানে ঈশান বিয়েটা নিজের ইচ্ছায় করেনি, ওদের মন রক্ষার্থে করেছে। তাই ছেলেকে বোঝাচ্ছিল। ঈশান খেয়াল করলো ইশরাত ওদের আশেপাশে কেমন ঘুরঘুর করছে। মেয়েটার শ্বশুরবাড়ির লোকজন এখনও যায়নি। ইশরাতের জামাই আর ইশরাত আছে। ঈশান একেবারের জন্য ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে তাকায়নি পর্যন্ত, শুধু আর চোখে দেখেছে মেয়েটা আশেপাশে ঘুরঘুর করছে। ঈশানের মনে হচ্ছে যে এই মেয়েটাকে যদি চরম আকার একটা শিক্ষা দিতে পারত তাহলে জীবনের সব থেকে খুশি ও হতো। আবার পরক্ষণে মনে হচ্ছিল এমন কিছু করা যাবে না যার জন্য ঈশিতা কষ্ট পায়। এই কয়েক ঘন্টায় একটা সূক্ষ্ম অনুভূতি ওর জন্য জন্মেছে। সেই অনুভূতিটাকে আর যাই হোক ঈশান ভেঙে দিতে পারে না। ঈশান চেষ্টা করবে ঈশিতার সাথে মানিয়ে নেয়ার, কিন্তু কবে স্বাভাবিক হতে পারবে জানে না। তবে ঈশিতাকে ও সময় দিতে চায়। এখনও যে মেয়েটা বড্ড ছোট, ওর কাছে এই পিচ্ছিটাই আছে। যাই হোক, রাতে ঈশান রুমে আসলো। ঈশিতা ওর উপস্থিতি টের পেয়ে খানিকটা কেঁপে উঠল। ঈশান রুমের দরজা লাগিয়ে দিল। তারপর এসে ওর সামনে বসতে গেলেই ঈশিতা উঠে আসলো। ঈশান বুঝতে পারলো মেয়েটা সালাম করতে চাইছে, তাই ওর একটা হাত ধরে ফেললো। মেয়েটাকে বেডে বসিয়ে দিয়ে ওর সামনে বসে ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, এসো, আমার সময় লাগবে তোকে মানিয়ে নিতে। এখন আমাদের মাঝে কিছু হচ্ছে না। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস কোনো পাগলামি করবি না। পড়ালেখা করছিস, সেটা চালিয়ে যাবে। আমাকে একটু সময় দে। পরিবার আর তোর কথাতে আমি বিয়েটা করেছি, নাহলে কিন্তু কারো সাধ্য ছিল না তোর সাথে আমার বিয়েটা দেওয়া। তাই ভুলেও পাগলামি করা চলবে না। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, শুধু আমাকেই ভালোবাসবে। সেটা সময় হলেই দেবে, এর জন্য আমাকে ফোর্স করবি না। আমি তোকে এত সহজে ভালোবাসতে পারবো না। এসো, আমার সময় লাগবে। ঈশিতা মাথা নাড়ল। তারপর ঈশান গিয়ে অজু করে ফ্রেশ হয়ে আসলো। মেয়েটাকে বলতেই ও অজু করে আসলো। দুজন 2 রাকাত নামাজ পড়ল। তারপর ঈশান ঈশিতাকে বেরিয়ে শুইয়ে পড়তে বলল, কিন্তু নিজে আসছিল না দেখে ঈশিতা ভাবলো ও যাই হোক আর কি, অন্য সব গল্পের মতো বজেটটা সোফায় কিংবা নিচে শোবে। রুমেতে সোফা নেই, তাই নিচেই শোবে। কথাটা ভেবে ঈশিতা মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে বলতে লাগলো, তুমি কিন্তু বেড রেখে অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো না, তাহলে আমি এখন আব্বু আম্মুকে ডেকে আনবো। ওরা আমাকে বলে দিয়েছে যদি এরকম কিছু করো না তাহলে যেন আমি ওদেরকে ডাকি। আমি কোথাও যাচ্ছি না রে বাবা, তোর দেনমোহরের টাকাগুলো তো আনতে দে। ওগুলো ড্রয়ারে রেখে দাও, আমার এখন চাই না, যখন লাগবে আমি চেয়ে নিব তোমার কাছ থেকে। ঠিক আছে, রেখে দিলাম, এখন শুয়ে পড়। ঈশিতা শুয়ে পড়ল। ঈশান লাইটটা অফ করে দিয়ে এসে পাশে শুল। এবার ঈশান যখনই পাশ থেকে গোলবালিশটা নিয়ে দুজনের মাঝে রাখলো, তখনই ঈশিতা সেটা নিয়েই ছুঁড়ে ফেলে দিল আর বলল, অনেক দিন আমার সতীনকে জড়িয়ে ধরে শুয়েছো, এখন থেকে আমাকে জড়িয়ে ধরে শুবে। এই পিচ্ছি মেয়েটার আবার কি হলো? ঈশানকে দেখে একদিন আগেও লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল, এখন আবার এসব কথা বলছে। ভাবনার শেষ হওয়ার আগেই ঈশিতা আবারও শুয়ে পড়ল। তারপর ঈশানের বুকে মাথা রাখলো। মেয়েটা কেমন যেন ওর সাথে একদম মিশে যাওয়ার চেষ্টা করছে। পিছিটা ওর বুকে মুখ গুজে দিয়ে রেখেছে। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখনই ঈশিতা বলল, বিয়েটা করতে চাইছিলে না, করেছো, কিন্তু বউয়ের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তোমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আমি প্রত্যেক দিন এমন করেই ঘুমাবো। তুমি আমাকে এখান থেকে সরাতে পারবে না।
আমার কিন্তু অধিকার আছে তোমার বুকে ঘুমানোর। ঈশান পড়ে গেল একটা বিপাকে। এই মেয়ের কি মাথা খারাপ? এই মেয়ে কি পিচ্ছিকে বলেছে? ঈশিতা অমন করেই শুয়ে রইল। ঈশান ঈশিতাকে জড়িয়ে ধরেনি, তাই মেয়েটা একটু রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, শোনো, ভালোবাসতে পারবে না সেটা বুঝতে পেরেছি, তাই বলে কি আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমানোও যায় না? আমার এইটুকু অধিকার চাই। অন্তত এই জন্য দূরে সরানোর চেষ্টা করো না, নইলে কিন্তু পাগলামোটা কাকে বলে সেটা দেখতে পাবে তুমি। ইস্যু, তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছিস। তোমার বউ আমি, সেটা তো করতেই পারি। এখন কথা না বলে আমার জড়িয়ে ধরো তো, আর আমার মাথায় হাত বুলিয়ে দাও, নইলে আমার ঘুম আসবে না। তাহলে অন্যদিন ঘুমাতে কি করে? আম্মু মাথায় হাত বুলিয়ে দিত রোজ। এখন তো আর আম্মু আসতে পারবে না রুমে। তাহলে আমি আম্মুকে ডেকে দিই। এই মেয়েদের মতো ঢং করো না তো। ওটা আমরা করলে মানায়, তুমি কেন করছো? একটু জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলেই তো হয়। তুমি আমার বর, এখন থেকে আমার সব দায়িত্ব তোমার। তাহলে এড়িয়ে কেন যাচ্ছ? ভালোবাসার চেষ্টা না করলে তাহলে ভালোবাসবে কি করে বলো? ঈশান আর কথা বাড়ালো না। মেয়েটাকে আলতো করে এক হাতে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলো। ঈশিতা কথা বলতে বলতে একটা সময় ঘুমিয়ে পড়ল। পরদিন যখন ঘুম ভাঙলো, তখন কেউ একজন এসে পাশে বসলো। তারপর ঈশানের মুখের উপর কিছু একটা দিতেই ঈশান মিটমিট করে তাকালো। খেয়াল করলো একটা পিচ্ছি পুতুল পাশে বসে আছে। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ আজকে মেয়েটাকে বড্ড বেশি সুন্দর লাগছে। তাই ঈশান মেয়েটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। পিছে মেয়েটাকে শাড়িতে পরালো কে? ঈশান যখনই প্রশ্নটা করতে যাবে, তখনই ঈশিতা ওর ভেজা চুলের পানির ঝাপটা ঈশানের মুখে দিল। মেয়েটার হাতের চুড়িগুলোতে একটু শব্দ করতেই ঈশানের ঘোর কাটল। ঈশিতা ওর সামনে চায়ের একটা কাপ দিয়ে বলতে লাগলো, এবার ওঠো, অনেক ঘুমিয়েছো। ঈশিতার মুখে এরকম কথা শুনে ঈশানের যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। ছেলেটা তাড়াহুড়ো করে উঠে বসলো। তারপর মেয়েটার গালে কপালে হাত দিতেই ঈশান বলতে লাগলো, ইস্যু, তোর শরীর খারাপ করেছে। কিসব বাজে বাজে কথা বলছিস তুই? শোনো, আমি তোমার বউ। আমার মুখে এসব কথা এখন থেকে তুমি রোজ রোজ শুনতে পাবে। এত ঢং না করে এবার চাটা খেয়ে আমায় উদ্ধার করো তো। আর যাও, গোসল করে নাও। এবার আবার অবুঝের মতো বলো না রাতে কিছু হয়নি। কিছু হয়নি সেটা আমি আর তুমি জানি। বাসার সবাইকে জানানোর কি খুব বেশি দরকার আছে বলো? এই পিচ্ছি মেয়েটা এত কিছু বোঝে কি করে? ঈশান আর ঘাটালো না বিষয়টা। চাটা শেষ করে উঠে গিয়ে একদম গোসল করেই বের হলো। ঈশিতা একটা শার্ট আর একটা প্যান্ট বের করে বেডে রেখেছে। ঈশানকে খালি গায়ে বের হতে দেখেই ঈশিতা লজ্জায় আর চোখে জোড়া ফিরিয়ে নিল। তখন ঈশান বলতে লাগলো, হ্যাঁ, তুই যখন লজ্জা লাগছে, তাহলে সঙ্গের মতো এখানে বসে আছিস কেন? নিচে যা, সবার সাথে কথা বল। এমন তো না যে তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না। আগে শুধু এই বাড়ির মেয়ে ছিলে, এখন আমার বউ, দুটোই। তোমায় এমন করে দেখতে আমার কেমন যেন লাগছে। লজ্জায় লাগলে এরকমই হয়। এখন যাই এখান থেকে। বকো কেন? তোমার ওই ভেজা উষ্ণ বুকটা তো আমারই। ঈশান চোখ বড় করে ঈশিতার দিকে তাকালো। মেয়েটা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এই মেয়ের আবার কি হলো? নাকি এসব কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে? ঈশান রেডি হয়ে নিচে আসতেই দেখলো ঈশিতা ওর জন্য দাঁড়িয়ে আছে। সবাই বসে পড়েছে। ঈশান এসে বসতেই ঈশিতা ওর পাশে বসলো। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া শেষে সবাই ডাইনিং রুমে বসলো। ইশরাত দূরে বসে আছে। ঈশান একটা বারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। মেয়েটাই ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। ইশরাত হয়তো ভাবতেও পারেনি ওর ছোট বোনকে ঈশান বিয়ে করে নেবে। আম্মু ঈশানকে ঈশিতাকে নিয়ে হানিমুনে যাওয়ার কথাটা বললে, তখন ঈশান বলল, আমরা কখন যাব সেটা আমি আর ইস্যু ঠিক করব। তোমাদের এত চিন্তা করতে হবে না। ঈশিতা লজ্জায় মাথাটা নামিয়ে নিল। ঈশান সেখান থেকে উঠে দাঁড়িয়েই ইশরাতের দিকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেল। এবার আম্মু ইশারা করতেই ঈশিতা ঈশানের পেছন পেছন রুমে আসলো। ঈশান এসে বেডে বসতেই ঈশিতা এসে ওর সামনে দাঁড়ালো। হাত মোচড়াচ্ছে মেয়েটা। ঈশান আচমকা ঈশিতার হাত ধরে ওকে পাশে বসিয়ে দিতেই মেয়েটা টাল সামলাতে না পেরে বেডে শুয়ে পড়ল। মেয়েটার এমন কাণ্ডে ঈশান ফিক করে হেসে ফেললো আর বলল, সামান্য হাতের টানটাই সহ্য করতে পারিস না, তাহলে আমার পুরো শরীরে ভর সহ্য করবে কি করে? তার উপর যদি আমি তোর... ঈশান কথাটা শেষ করতে পারল না। তার আগেই খেয়াল করলো ঈশিতার লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছিল। এবার মেয়েটা ঈশানকে থামানোর জন্য তাড়াহুড়ো করে বলতে লাগলো, নির্লজ্জ বেহায়া পুরুষ, থামো থামো, আর বলতে হবে না। কেন? এসব না তোর শুনতে ভালো লাগে? হ্যাঁ,
আর কে যেন বলছিলি তখন? তাহলে এখন সবার সামনে আমি বলি আর তুই এটা লজ্জা পাই দেখি? লজ্জা বলে তোকে কেমন লাগে দেখি। আর বলতে হবে না, রেহাই দাও এবারের মতো। আচ্ছা, তুমি হানিমুনের কথা বলাতে বারণ করলে কেন? হানিমুনে যায় মানুষ বউয়ের সাথে সময় কাটানোর জন্য, রোমান্স করতে, বেবির প্ল্যানিং করতে। কিন্তু এখন তো আর আমার মাঝে ওরকম কিছু হচ্ছে না, তাই আমরা এখন হানিমুনে যাচ্ছি না। এসো। কেন? তাছাড়া তোমার কি ইচ্ছে করে না আমার কাছে আসতে? এসো। আমি কিন্তু তোকে বারণ করেছি এসব কথা নিয়ে পাগলামি না করতে, তাই ঘুরে ফিরে আবার সেগুলোর মধ্যে চলে যাচ্ছিস। ঠিক আছে, অত বকাঝকা করতে হবে না। আর শোনো, আমাকে তুমি করে না বলে তুই করে বলছো কেন? ওইটা আমার অভ্যাস, আর তোকে আমি তুমি করে বলতে পারবো না, তুই করেই বলবো। বউকে কেউ তুই করে ডাকে? তুমি করে বলবে। আপনি বা তুই বলে দূরের শোনায়, তাই এখন থেকে তুমি করেই বলবে। আমি কোনোটাই ডাকবো না, বেশি কথা বললে ডাকবোই না। শোন, তোকে আমার তুই ডাকতেই ভাল লাগে। ঠিক আছে, ডাকো, কিন্তু সবার সামনে যদি তুই করে বলো তাহলে সবাই ভাববে যে আমাদের সম্পর্কটা ঠিক না। তো এতে ভাবার কি আছে? এখনই আমরা এমন কিছু করছি না যে একবার বেবির প্ল্যানিং করতে হবে, সেটা আরো 2 বছর পর। এর মাঝে এইচএসসিটা শেষ করবে, তারপর এগুলো নিয়ে ভাববো। কি? 2 বছর মানে? হ্যাঁ, এতে তো অবাক হওয়ার কি আছে? বড্ড বেশি হয়ে গেল না 2 বছর? ঈশিতা উঠতে উঠতে বলল কথাটা। তখন ঈশান ওর মুখোমুখি ফিরে বসলো। ঈশানের দিকে মেয়েটা এখনো তাকাতে পারছে না। কাল রাতে যে কেমন করে কথা বলেছিল কে জানে। ঈশান ওর মুখোমুখি হতেই ঈশিতা মাথাটা ঘুরিয়ে নিতে গেলে ঈশান ওর মুখের পাশে হাত রেখে বিচ্ছিটার মুখটা নিজের দিকে ফেরালো। ইস্যু, তুই বড্ড ছোট, এখন এগুলো নিয়ে ভাবলে তোর পড়ালেখাটা নষ্ট হবে। আর বেবির প্ল্যানিংটা আমি মুহূর্তে করতে পারছি না, কারণ তোর বয়সটা খুব অল্প। এই মুহূর্তে তোর জন্য বেবি নেওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। আজ নয় তো বা কাল তো নিতেই হবে, তাহলে এখন নয় কেন? কারণ আমি তৈরি নই ইস্যু, এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই আমাকে বিয়ের আগে বলেছিস আমি যা বলবো সেটাই হবে, আমার উপর দিয়ে কোনো কথা বলবি না। তাহলে এখন কেন বলছিস? ঠিক আছে, বলবো না। এত বকাঝকা করো কেন সব সময়? হ্যাঁ, বিয়ের রাত থেকে বকাঝকা শুরু করেছো, বাকি জীবন তো পড়েই আছে। এবার ঈশিতার রুম থেকে বেরিয়ে গেল। ঈশান খেয়াল করলো ইশরাত রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই ঈশান উঠে ব্যালকনিতে চলে গেল। ঈশান ফোনে কথা বলার অভিনয় করতেই ইশরাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। ইশরাত কথা বলতে এসেছিল যেন ওর বোনটাকে ওর ভুলের শাস্তিটা না দেয়। ইশরাত ঈশানের এরকম কর্মকাণ্ডে ইশরাতের ভেতরে যাওয়া সাহস হলো না। যদি ছেলেটা সিনক্রেট করে ভেবেই বেরিয়ে গেল। কয়েকটা দিন বাদেই ইশরাত শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল। তারপর 4-5 মাস পরে ইশরাত আবার বাসায় ফিরে আসলো। প্রথম বেবি হবে তাই। অন্যদিকে মেয়েটাকে দেখে ঈশানের মেজাজটাই খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে কেন বাসায় আসতে হবে? যার জন্য এত কিছু তাকেই কেন বারবার চোখের সামনে আসতে হবে? বাসায় এসেছে পর থেকে বারবার খালি ঈশানের সামনেই পড়ছে ইশরাত। ঈশান প্রতিদিন অফিসে যাচ্ছে আর নিয়মিত ইস্যুকে কলেজে পৌঁছে দিয়ে যায়। আবার যখন মেয়েটা বাসায় ফিরে তখন বাসার ড্রাইভারকে বলে দিয়েছে ঈশিতাকে নিয়ে আসতে। ঈশিতা মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। আজ ফ্রাইডে ছুটির দিন, তাই কাল রাতেই ইস্যু বায়না করেছিল পরদিন ঘুরতে নিয়ে যেতে হবে। ঈশানও বলেছিল যাবে, কিন্তু পরদিন বন্ধুদের সাথে একটা আড্ডায় ডেট ছিল বলে ছেলেটার মনে ছিল না। তারপর যখন ঈশান সন্ধ্যার মুখে বাসায় ফিরল তখন ঈশিতা খুব জেদ করছিল আর রাগারাগি করছিল ঈশানের সাথে। ঈশিতা কথা শুনছিল না, তাই ঈশান ওকে একটা ধমক দিল আর তাতেই মেয়েটা ফ্যাস ফ্যাস করে কান্না করে উঠল। রাগের মাথায় মেয়েটাকে ধমক দিয়ে এখন নিজেরই খারাপ লাগছে, তাই ওকে কাছে টেনে নিতে গেলে ঈশিতা ঈশানের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে বলতে লাগলো, সব সময় তুমি আমায় খালি বকা দাও, একটুও ভালোবাসার চেষ্টা করো না। আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সারাটা দিন তুমি বাইরে কাটালে। যতবার কল করেছি তুমি কেটে দিয়েছো। ইচ্ছে করি তুমি এমনটা করেছো, তাই না? এসো, আমার কথা শোন। আমার মনে ছিল না, ঠিক আছে? আমি কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, আর বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন কান্নাকাটি করিস না, দেখি আমার কাছে আয়। তুমি জোর করেই কাঁদাও। তুমি চাও আমি কান্না করি, তাই তো এমনটা করো। এখন সরো আমার সামনে থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি একটু বোঝো না আমায়, একটু না। ঈশিতা কথাগুলো বলে জোর করেই ঈশানের হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান মেয়েটার যাওয়ার দিকে তাকাতেই খেয়াল করলো ইশরাত দরজায় দাঁড়িয়ে আছে। ঈশান ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। ইশরাত এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান চলে যেতে নিলেই ইশরাত বলতে লাগলো, ঈশান,
তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি যার সাথে কথা বলি না। আপনাকে আমার রুমে আসার পারমিশন কে দিল? ঈশানের কথাতে ইশরাত আর উত্তর দিতে পারল না, মাথা নিচু করে রইল। ঈশান বেরিয়ে যেতে নিলে ইশরাত বলতে লাগলো, কথা বলবি না? ঠিক আছে, তো এটুকু শোন, আমার বোনকে কখনো কষ্ট দিস না। আমার ভুলের শাস্তিটা তুই ওকে দিস না। যা বলার তুই আমাকে বল, তারপর ওকে কিছু বলিস না। ঈশিতা কষ্ট সহ্য করতে পারে না, তুই প্লিজ ওর সাথে রুড বিহেভ করিস না। আমি কোনো কাপুরুষ নই যে একজন অন্যায়ের শাস্তিটা আরেকজনকে দেব। আর একটা কথা, আপনি অন্যায় করেছেন, সেটা তাহলে মানছেন। যাক, নিজের ভুলটা অন্তত স্বীকার করেছেন। তবে একটা কথা, আমার আর আমার বউয়ের মাঝে কি হবে না হবে সেটা নিয়ে আপনাকে যেন নাক গলাতে না দেখি। ঈশা আমার বউ, আমি ওর সাথে যা ইচ্ছে তাই করব। ওকে মারবো, বকবো, আবার আমিই ভালোবাসবো, আদর করব। এর মাঝখানে আমি তৃতীয় কোনো ব্যক্তির নাক গলানোটা বরদাস্ত করব না। ঈশান কথাগুলো বলে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো ঈশিতা বসেই কথা বলছে। ঈশান আসতেই ঈশিতা ওর দিক থেকে মুখ ফেরালো, এবার সুইটি বলতে লাগলো, ভাবি, ভাইয়া মনে হয় তোমাকে কিছু বলবে। তুমি এরকম করছো কেন? ভাইয়া কিছু বলার জন্য এসেছে। কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না। তোমার ভাইকে বলে দাও সে যেন চলে যায় এখান থেকে। আশেপাশে ছোট আম্মু আর তার শাশুড়ি আছে, তাই এখান থেকে যেন চলে যায়। নইলে এখন আমাকে কিছু বললে শেষের রাগের মাথায় আমি কিছু বলে দেব, তখন তারই খারাপ লাগবে। ঈশান বুঝতে পারলো মেয়েটা রেগে আছে, তাই আর বেশি জোরাজোরি করলো না কথা বলতে। ঈশান বাইরে আসলো, রাতে বাসায় ফিরল আম্মুর কল পেয়ে। ঈশান কিছু বলার আগেই আম্মু বলতে লাগলো, ঈশান আব্বু, ঈশিতার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছিল। মেয়েটার পাটা মুচকে গেছে, এখন খুব কান্নাকাটি করছে। তুই একটা ডাক্তার নিয়ে আয় না আব্বু। আম্মুর কথা শুনে ঈশানের মেজাজটাই খারাপ হয়ে গেল। একে তো তখন মেয়েটা ওরকম করে সিনক্রেট করলো, তার উপর আবার এখন পা পিছলে পড়ে গিয়ে পাটা মচকে নিয়েছে, না জানি কি অবস্থা করেছে পায়ে। ঈশান হাতের কাছে কোনো ডক্টর না পেয়ে ফার্মেসি থেকে একটা ডক্টর টাইপের লোককে নিয়ে বাসায় ফিরল। লোকটা ঈশিতার পাটা দেখে কয়েকটা মেডিসিন আর একটা মলম দিয়ে তারপর বেরিয়ে গেল। ঈশান মেয়েটাকে খাওয়ার জন্য বললেই ঈশিতা জেদ ধরে বলল, খাবো না আমি, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না, যাও এখান থেকে। আমি ঘুমোবো, ঘুম পাচ্ছে আমার খুব। এসো, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একে পাটা মচকে নিয়ে এখন বেড়ে শুয়ে আছিস, তার উপর যদি এখন জেদ করিস না, তাহলে তুলে আছাড় মারবো। ঈশানের এরকম ধমকে ঈশিতা ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলল। কথায় কথায় মেয়েটা কাঁদে, যতবার ওদের মাঝে ঝামেলা হয় ততবারই মেয়েটা কাঁদবে। ঈশানের এতে অবশ্য বিরক্ত লাগে না, উল্টো পিচ্ছি মেয়েটার রাগ ভাঙাতে ভালোই লাগে। ঈশিতা এবার নাক টেনে টেনে বলতে লাগলো, সবসময় খালি সাথে আমার সাথে এমন করে। একে তো ঘুরতে নিয়ে গেল না, তার উপর তোমার কথা ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে আব্বু আম্মুর কাছে যাচ্ছিলাম, তখনই তো এমনটা হলো। আর তুমি কি না আমাকে এসেই বকা দিচ্ছ? তুমি একটুও ভালোবাসো না, একটুও ভালো না। তুমি সবসময় আমার খালি বকা দাও, খালি গায়ে হাত তুলতে পারো না। যদি বউ না হতাম তাহলে তাও করতে তুমি। ঈশিতার নাক টেনে টেনে কথাগুলো বলছে। এই অবস্থাতে দেখতে মেয়েটাকে বড্ড বেশি আদরই লাগছে। ঈশান আর এক মুহূর্ত রাগ করে থাকতে পারল না, ওর সামনে এসে বসিয়ে ওকে হাত ধরে টেনে উঠিয়ে বসালো। মেয়েটার মুখের দুপাশে হাত রেখে বুড়ো আঙুল দিয়ে চোখের পানিটা মুছে দিয়ে ওর কপালে ঠোরজোড়া ছোঁয়াতেই ঈশিতা চোখ বন্ধ করে নিল। ঈশানের স্পর্শে ঈশিতা এক হাতে ওর শার্টের কলার খামচে ধরল। মেয়েটা ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দিতেই ঈশিতা বলতে লাগলো, এমন করে তখন একটু আদর করলেই তো আমি আর পাগলামো করতাম না। এখন আমি হাঁটতেও পারছি না, আবার বলছো খেতে যাবো। ঈশান ওর পিচ্ছি বউটাকে 5 মিনিট যাবত বুকে জড়িয়ে ধরে রাখলো, তারপর মেয়েটাকে ছাড়ালো। ঈশিতা লজ্জা পেয়েছে। ঈশান ওর চুলগুলো ঠিক করে দিয়ে ওকে আচমকা পাজা করে তুলে নিল। ঈশানের কর্মকাণ্ডে মেয়েটা আরও লজ্জায় লাল হলো আর দুহাতে ঈশানের গলাটা জড়িয়ে ধরলো। ঈশান এগোতে নিলে ঈশিতা বলতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? নিচে ডাইনিংয়ে খেতে। না, আমি খাবো না। শোনো বউ, পাগলামি করো না, তোমার মেডিসিন খেতে হবে, নাহলে তো হাঁটতে পারবে না। পাটা ঠিক হলেই তোমাকে নিয়ে ঘুরতে বের হবো, কেমন? পাটা ঠিক হলে 1 সপ্তাহ ধরে তোমাকে নিয়ে ঘুরতে যাব। এবার খুশি তো? ঠিক আছে, কিন্তু তুমি এখন আমাকে সবার সামনে খাইয়ে দিবে? যদি না দাও তাহলে আমি খাবো না। ঠিক আছে, খাওয়াবো। এখন গলাটা জড়িয়ে ধরে রাখো।
ঈশিতার খুশি দেখে গিয়ে ঈশান যখন একটু আদুরি গলায় কথা বলে তখন তুমি করেই বলে। ঈশিতা ঈশানের গলাটা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান পিচ্ছি বউটাকে এতগুলো চুড়ি কিনে দিয়েছে, কারণ মেয়েটা দু হাতে চুড়ি পরলে বেশ সুন্দর লাগে। আর শাড়ি পরতে বলেছে সব সময়, কারণ শাড়ি আর চুড়িতে মেয়েটাকে একদম পুতুলের মতো লাগে। তাই ঈশান ওকে ভালোবেসে মাঝে মধ্যে পুতুল বউ বলে ডাকে। ঈশান ঈশিতাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, তখন ঈশিতা ঠুস করে ছেলেটার গালে একটা চুমু খেয়ে নিল। ঈশান একটু মুচকি হেসে ওর দিকে তাকাতেই ঈশিতা লজ্জা পেয়ে ছেলেটার বুকে মুখ লুকালো। ঈশান ওর পিচ্ছি বউটাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, সবাই ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আম্মু আম্মু, চাচি আম্মু আর চাচু ওদের এরকম কর্মকাণ্ড দেখে মুচকি মুচকি হাসে। অন্যদিকে ইশরাত অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে আছে। হয়তো ওর সাথেও আজকে এমনটা হতে পারতো যদি সেদিন বিয়েটাতে না করে বলতো ও ঈশানকে ভালোবাসে। কথাগুলো ভেবেই ইশরাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান ডাইনিংয়ের সামনে আসতেই সুইটি একটা চেয়ার টেনে দিল। ঈশান ঈশিতাকে বসিয়ে দিতেই মেয়েটা যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ঈশান পাশে বসলো, নিজ হাতে খাবার বেড়ে নিয়ে খাবার মেখে একটা লোকমা মুখের সামনে ধরতেই ঈশিতার যেন লজ্জায় শেষ নেই। এবার ঈশান ওকে একটু ধমকে সুরে বলল, এসো, তুই কিন্তু নিজ সাথে খাওয়ানোর কথা বলেছিস, এখন খেয়ে নে। আব্বু আম্মুর সামনে তো লজ্জা পেতে হবে না। তুই এতটা বড় হোস না যে আব্বু আম্মুর সামনে লজ্জা পেতে হবে। ঈশান মেয়েটাকে নিজ হাতে খাওয়ালো, তারপরে নিজেও কিছুটা খেয়ে তারপর ঈশিতাকে আবারও কুলে উঠালো। এবার আব্বু আর চাচু বলতে লাগলো, দেখো ভাইজান, তোমার এই মেয়েকে আমার ছেলে না হলে অন্য কেউ সামলাতে পারতো না। সেইটা ভেবেই তো বাড়ির মেয়েকে বাড়িতে রেখে দিলাম। ও যতই বড় হোক, আমাদের কাছে সবসময় সেই ছোট্ট ঈশিতাই থেকে যাবে। তবে ভালো লাগছে দেখতেই, দুজনকে বেশ মানিয়ে নিয়েছে। তা মানাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা যে খুব পবিত্র, আর বন্ধনটা যে অটুট। ওরা সবসময় সুখে থাকবে দেখো। ঈশান ঈশিতাকে রুমে নিয়ে এসে বেডে বসালো, তারপর মেডিসিন খুলে ওর হাতে দিতেই ঈশিতা খেয়ে নিল। ঈশান মলমটা এনে যখনই মেয়েটার পায়ে মালিশ করার জন্য পায়ে হাত দিতে যাবে তখনই ঈশিতা পাটা সরিয়ে নিল। ঈশান ওর দিকে রাগি চোখে তাকাতেই ঈশিতা বলতে লাগলো, এ কি, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? স্বামীদের স্ত্রীর পায়ে হাত দিতে নেই, সেটা তুমি জানো না? স্ত্রী যদি অসুস্থ থাকে তখন স্বামী তার পায়ে হাত দিতে পারে, এতে অন্যায় বা পাপের কিছু নেই। এসো, তুই পা দে। না না, তুমি আমার পায়ে হাত দিও না, আমি মালিশ করে নিতে পারবো। এসো, আমি পা দিতে বলেছি, পাটা এগিয়ে দে। মলমটা মালিশ করে দিই, আরাম লাগবে, দেখিস। ঈশান জোর করে মেয়েটার পাটা নিয়ে একটু নাড়ানোর চেষ্টা করলো। একটু টেনে দিতেই ঈশিতা ব্যথায় কুকিয়ে উঠে ঈশানকে দু হাতে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোর পাটা ভেঙে যাওয়া উচিত ছিল। তুই কেন সবসময় দৌড়াদৌড়ি করিস? আমি সে প্রথম দিনে বলেছি বাচ্চাদের মতো এরকম দৌড়াদৌড়ি করা যাবে না, কিন্তু তুই আমার কথা শুনলে তো? এখন হলো তো, এখন মুচকে যাওয়া পাটা নিয়ে শুয়ে বসে থাক। তাই বলে তুমি এমন করে ব্যথা দিবে? আমি ব্যথা দিইনি, একটু টেনে দিলাম যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখন ছাড়, আমাকে মালিশ করতে দে মলমটা। না, তুমি আবার আমায় ব্যথা দিবে। ঈশান জোর করে ঈশিতাকে ছাড়ালো, তারপর ওকে আছোয়া করে বসিয়ে দিতেই মেয়েটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ঈশানের ভালো লাগে ওর এমন ছোট্ট ছোট্ট পাগলামিগুলো। বিয়ের পর প্রথম 2-3 মাস তো স্বাভাবিক হতে পারেনি, কিন্তু 4-5 মাসের দিকেই ঈশানের মনটা একটু নরম হলো ঈশিতার প্রতি। ভাবলো মেয়েটাকে দূরে সরিয়ে রেখেই বা লাভ কি। তারপরও প্রথম প্রথম কেমন যেন সংকোচ লাগতো মেয়েটাকে নিজের কাছে টেনে নিতে। ফিজিক্যালি ইন্টিমেট হয়তো দুজনে কখনোই হয়নি, তবে যে সম্পর্কটা সুন্দর মধুর তাতে আজ বাদে কাল দুজন দুজনকে ভালোবেসে কাছে আসবেই। ঈশান মেয়েটার পায়ে মলমটা মালিশ করে দিল। ঈশিতা ওর রাগী বজ্জাত বরটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। এমন একটা ভালোবাসার মানুষ জীবনে থাকলে আর কি চাই। ঈশানের মলমটা মালিশ করা হয়ে গেলে মেয়েটাকে শুইয়ে দিয়ে তারপর ওর পাশে শুয়ে পড়ল। ঈশিতা প্রত্যেক দিনের মতো আজও ছেলেটার বুকে মাথা রাখলো, কিন্তু আজকে ওর বুকে থুতনিটা ঠেকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঈশান ঈশিতার বেবি হেয়ারগুলো কানের পাশে গুছিয়ে দিয়ে ওর নাকটা একটু টেনে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর এসো? সবসময় আমায় এমন করে ভালোবাসবে তো? কেন, এর থেকে বেশি ভালোবাসলে ক্ষতি আছে তোর? না, নেই, কিন্তু তুমি তো বলেছিলে আমাকে এত তাড়াতাড়ি ভালোবাসতে পারবে না। ওটা সব পুরুষই বলে, কিন্তু এত সুন্দরী আর আদর একটা বোর্ড থেকে কে দূরে সরে থাকতে পারে?
দেখেছিস কখনো পাগলে? তাহলে বউয়ের আরেকটা ইচ্ছে পূরণ করে দাও। উল্টাপাল্টা কিছু চাইলে কিন্তু দিতে পারবো না। না না, উল্টাপাল্টা কিছু না, সামান্য একটু আদর দিলেই হবে। ঈশান আর দেরি করলো না, ঈশিতার গালে কপালে কয়েকটা চুমু খেলো, কিন্তু মেয়েটা তাতেও খুশি নয়। ও এবার ঠোঁট উপরে আঙুল দিয়ে দেখিয়ে চোখ বন্ধ করে নিয়ে বলল। এখানে দাও। ঈশান মুচকি হাসলো, কারণ মেয়েটা দিন দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে। ভালোবাসাটাও বুঝে গেছে, আর স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে সেটাও বুঝতে শুরু করেছে। ঈশিতা এতটাও ছোট নাই যে কিছু বুঝবে না, তবে ওর এই পাগলামিটা বন্ধ করা যাবে না। যতক্ষণ না ওকে আদর করবে ততক্ষণ অবধি। এবার ঈশান আলতো করে ইস্যুর ঠোঁটের সাথে ঠোঁটটা ছোঁয়ালো। ঈশিতা কিছুটা কেঁপে উঠতে ঈশান ঠোঁট সরিয়ে নিয়ে গেলে মেয়েটা ওর আরেকটু কাছে চলে আসলো। ঈশান বউয়ের এই সামান্য ইচ্ছেটা পূরণ করার জন্য কিছুক্ষণ রেসপন্স করল, তবে বিয়ের পরও কাউকে ভালোবাসা যায় এখন সেটা ঈশান বুঝতে পারছে। তারপর মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।